আপনি এভাবে পাগলের মতো কেন নাচছেন? আর কি শুরু করছেন? লজ্জা শরম কি মাথা খেয়েছেন নাকি? আর কি অশ্লীলতা শুরু করছেন? থামবেন? আমি আমার মন ইচ্ছা করব। তুমি আমার সাথে সায় দিতে বাধ্য। কখনোই না। আমি আম্মুকে বলে দিব এসব। আইন রুম থেকে বের হতে যাবে, নদী কলা ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে নাচাতে লাগলো, গলা জড়িয়ে ধরে অশ্লীলভাবে। এক পর্যায়ে নদী নিজের শাড়ির আঁচল ফেলে দিল। আয়ন চোখ বন্ধ করে নিল। নদী আয়নকে ধাক্কা দিয়ে হাতের কাজ ছেড়ে দিয়ে আয়নের উপরে উঠে আয়নের সাথে খুলতে গেল। আয়ন হাত দিয়ে চেপে ধরে বলে, আপনি কিন্তু বেশি করে ফেলছেন। আমাকে যেতে দিবেন নাকি জোরে চিৎকার দিব? লাভ নেই। তোমাকে আমার হতেই হবে। কোনো লাভ নেই। আমি গানের শব্দে বাহিরে যাব না। আপনি হঠাৎ করে এমন কেন হয়ে গেলেন? আপনি তো আগে এমন ছিলেন না। এখন কেন এমন করছেন? আয়নের কথায় নদী কোনো কিছু না বলে জোর করে ওকে হাতের সাথে চেপে দিয়ে ঠোঁটজোড়া নিজের কাছে নিয়ে নিল। আয়ন সরিয়ে দিতে লাগলো। যখন গান বন্ধ হয় আয়ন জোরে জোরে চিৎকার করতে লাগলো। আরেকটা গান বাজা শুরু হলে নদী এক টান দিয়ে নিজের শরীর থেকে সব কিছু তুলে ফেলে। আয়ন ভয়ে এক প্রকার প্রাণ করতে লাগলো। আয়ন বলে ওঠে, বউ, এসব কি করছেন? ও আপনাকে কি ভূতে ধরেছে নাকি? আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে এমন কেন করছেন? নদীর সামনে থাকা ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে আয়নকে জোর করে খাওয়াই দিতে লাগলো। আয়ন বমি করতে লাগলো। নদী আয়নকে জোর করে খাওয়াই দিতে লাগলো। জোরে জোরে আয়নের মুখ কেটে রক্ত পড়তে লাগলো। নদী আয়নকে জোর করে নিজের কাছে নিয়ে আসলো। আয়নের শার্ট এক টানে খুলে খুলে জোর করে আয়নের উপর ঝাঁপিয়ে পড়লো। আয়নের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে লাগলো। আয়ন নিজের ভিতরে অন্যরকম অনুভব করতে লাগলো। আইন নেশার ঘরে নদীর সাথে তাল মেলাতে লাগলো। একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আদর করা শেষ হইলে আইন অজ্ঞান হয়ে গেল। নদীর মাতালের মতো উঠে বক্সের কাছে গিয়ে ভলিউম কমিয়ে দিয়ে ওইখানে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল। নদীর মাথা ঝিমঝিম করতে লাগলো। নদীর রুমের অবস্থা দেখে চমকে গেল। তাড়াতাড়ি বক্স বন্ধ করে দিল। নদীর হাতের দিকে তাকালে দেখে আইন ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। রক্ত আয়নের মুখে রক্ত লেগে আছে। নদীর দিকে তাকিয়ে বলে ওঠে, আয়ান, আপনি অনেক পচা। আপনাকে ভূত ধরছে। আপনি আমার কাছে আসবেন না। আপনি আমাকে ভালোবাসেন না। আপনি রাতে আমাকে মেরেছেন। আপনি আমার কাছে আসবেন না। আয়ান এসব কি বলছো? আমি ঠিক বলছি। আপনি আমার কাছে আসবেন না। আপনি ভালো বউ না, পচা বউ। আপনি আমার কাছে আসবেন না। নদী তাড়াতাড়ি করে শাড়ি দিয়ে নিজের সাথে পেঁচিয়ে নিয়ে আয়নের কাছে গেলে আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী আয়নের কাছে গিয়ে মুখে হাত দিয়ে বলে, আয়ান, আমি কি করছি আমি নিজেও জানি না। আমি নেশার ঘরে কি করছি আমি জানি না। আমি সজ্ঞানে কিছু করি নাই। তুমি তো ছোট। আমি তোমার সাথে সজ্ঞানে কখনো নই, করতে পারি না। আয়ান, তুমি আমার কথা বিশ্বাস করো? আয়ন নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কান্না করে বলে, আপনি আমার বউ না, আপনাকে ভূতে ধরেছে। আমার বউ আমাকে এইভাবে আঘাত করে না। আমার বউ আমাকে অনেক ভালোবাসে। আপনি অনেক নোংরা। নদী আয়নের কাছে গেলে আয়ন খাট থেকে নেমে তাড়াতাড়ি করে প্যান্ট পরে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নদীর মাথায় হাত দিয়ে রাগে চুল টানতে লাগলো। নদী বলতে লাগলো, আমি এটা কি করলাম? আমার হঠাৎ করে এমনটা হওয়ার কথা ছিল না। ওরা কি দিনে কিছু খেয়ে দিয়েছিল নাকি? আমার রাতে কিছু মনে পড়ছে না। আমি নিজের ইচ্ছায় কিছু না করলে তো আয়ান এমন কিছু করার কথা না। আয়ান তো এইসব তেমন বোঝে না। আমি ওর সাথে সত্যি এমন কিভাবে করতে পারবো? নদী রাগে দুঃখে কান্না করতে লাগলো। নদী তাড়াতাড়ি করে আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে একটা রুমে ঘর বন্ধ হয়ে থাকতে লাগলো আর ভয়ে বলতে লাগলো, আম্মু, তুমি কোথায়? আমার অনেক ভয় লাগছে। বউ আমাকে মেরে ফেলবে। নদী ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হয়ে আয়নকে দেখতে লাগলো। গুনগুন আওয়াজে নদী দরজা ধাক্কা দিতে লাগলো। নদী বলতে লাগলো, আয়ান, প্লিজ দরজা খুলো। আই এম সরি। আয়ান, ওই আয়ান, দরজা খোলো না। আয়ান, আমি আর তোমার সাথে খারাপ কিছু করবো
না। আয়ান দরজা খোলো। আয়ান প্লিজ দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। আমাকে মেরে ফেলবেন। আপনি আমার বউ না, আপনি ভূত। আয়ান প্লিজ দরজা খোলো, আমি প্রমিস করছি তো। আর এমন করবো না, প্লিজ দরজা খোলো। আমার কথাটা শোনো প্লিজ, এমন করো না। দরজা খোলো আয়ান, তোমার তো স্কুল আছে, তাড়াতাড়ি দরজা খোলো আয়ান। নদীর কথাই আইন দরজা খুলল না। নদী অনেকক্ষণ ধরে চেষ্টা করতে লাগলো। নদী এক পর্যায়ে দরজার সামনে বসে কান্না করতে লাগলো। হঠাৎ করে আইনের আম্মু চলে আসলো। নদী আইনের আম্মুকে দেখে বলে ওঠে, খালামণি আয়ানকে দরজা খুলতে বলো না। আয়ানকে কখন থেকে ডাকছি, ও দরজা খুলছে না। কি বলিস দরজা খুলছি না মানে? আয়ান, এই আয়ান বাবু, দরজা খোল। আয়ন ওর আম্মুর কণ্ঠ শুনে দৌড়ে এসে দরজা খুলে বের হয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু বউকে পচা ভূত ধরছে। আয়ান, কি বলছিস? কি হয়েছে? শান্ত হ। কি হয়েছে বল আমাকে। আম্মু বউ রাতে আমাকে জোর করে পচা পানি খাওয়াই দিয়েছে। আমার মুখের কী অবস্থা করছে দেখো। বউকে পচা ভূত ধরছে। বউ গানে তালে তালে। আইন ওর আম্মুকে সব কিছু খুলে বলতে লাগলো। আইনের আম্মু রেগে আইনকে থামিয়ে দিয়ে নদীর গালে সজোরে থাপ্পড় মেরে দিল। নদী গালে হাত দিয়ে অসহায়ভাবে তাকালে আইনের আম্মু বলে ওঠে, তোকে আমি আগেই বলে রেখেছিলাম, আমার ছেলে ছোট, যে পর্যন্ত বুদ্ধি হবে না, বড় হবে না, সেই পর্যন্ত ওর সাথে কোনো নোংরামি করবি না। তোর কি বুদ্ধির লক্ষ্য হচ্ছে? তুই কোন হিসাবে ওর সাথে এইসব করছোস? ওকে কতটা ভয় পাওয়াই দিছোস? মুখ কেটে পর্যন্ত ফেলছোস। বাসায় একা রেখে যেতে না তোকে। আয়নের সাথে এইসব করতে লজ্জা লাগলো না তোর? তুই তো আমার ছেলের 4 বছরের বড়, তারপরও নিজেকে কন্ট্রোল করতে পারলি না। খালামণি আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, তুই এত নিচে কিভাবে নামতে পারো? তুই না এত বড় গলায় বলেছিলি খালামণি আইন বড় হোক, বুদ্ধি হইলে আমি আমার পরিবার বুঝে নেব। আপাতত আমি ওর খেয়াল রাখবো, ওই তো আমার কথা মতো চলে। তুমি তো অফিসে থাকো, তোকে আমি বিশ্বাস করে আমার ছেলের সাথে বিয়ে দিলাম, আর তুই এসে আমার ছেলে পরিবার করলি। আইনের আম্মুর কথা শুনে নদী নিজের হাত কন্ট্রোল করতে না পেরে চিল্লাইয়ে বলে, আমার জামাই আমি 100 বার এমন করছি। আমার বিয়ে যখন হয়েছে তখন আমি 100 বার ছেলেকে আঁচলে রেখে গাধা বানিয়েছ। এখনো মায়ের আঁচল ধরে বসে থাকে। ওর বয়সের ছেলেরা 10-12 চাকরি করছে, আর তুমি ওকে একটা গাধা তৈরি করছো। আর এত কথা শোনাচ্ছ, ওই আমার হাসবেন্ড। আমি ওর সাথে যা ইচ্ছে করতে পারি, আমার সম্পূর্ণ অধিকার আছে। নদীর কথা শুনে আইনের আম্মু সজনে গালে থাপ্পড় মেরে বলে, জাস্ট শাট আপ নদী, একদম চুপ, এখান থেকে বের হয়ে যা। আইনের আম্মুর কথা শুনে নদীর রাগ আরও বেড়ে গেল। নদী চিল্লিয়ে বলে ওঠে, কি? আমাকে বের হয়ে যেতে বললে? ওকে, আমি চলে যাচ্ছি। আর কোনো দিনও আমি এই বাড়ি কেন, তোমার ছেলের সামনে আমি আসবো না। আমি আমার স্বামীর সাথে যা ইচ্ছে করতে পারি। যেখানে এমন ব্যবহার করছে যেন আমি পরপুরুষের সাথে করছি, আমিও করতে চাই না। অনেক করছি। আমি তো মেয়ে, আমারও মন আছে, আমার অনেক স্ত্রী আছে, নিজের স্বামীর সাথে পার্সোনাল ভাবে থাকা। আজ এত কথা শুনতে হইল, থাকতেও ছেলে হইল, আমাকে বের হয়ে যেতে হলো। তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো, আমি আর কোনোদিনও আসবো না। বের হয়ে যা, তোকে কে আটকিয়ে রাখছে? নদী রেখে আইনের গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, মায়ের আঁচল ছেড়ে বাড়ি চলে যা, নিয়ে আবার দেখ। আর চলে যাচ্ছি, থাক তুই তোর মাকে নিয়ে। নদী রেখে গজগজ করতে করতে বের হয়ে গেল। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। 6 বছর পর আম্মু, এই আম্মু, কি হয়েছে? এত চিল্লাইয়া বাড়ি মাথায় তুলছিস কেন? টাকা দাও, বাইকে তেল তুলতে হবে। আর বন্ধুদের ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? গতকাল বাইক রেসিং প্রতিযোগিতা দিয়েছিলাম, ওইখানে 10,000 টাকা পেয়েছিলাম। ওরা ট্রিট দিয়েছিল, বাট আমি এতিমখানায় দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো টাকা নাই ওদের খাওয়ানোর মতো। 10,000 টাকার জন্য নিজের জীবন বাজি ধরতে হবে নাকি? উফ আম্মু, এত কথা বলো না তো। টাকা দিতে বলছি, টাকা দাও। এনে আমি টাকা নিয়ে আসছি। না, খাবো না। তুমি টাকা নিয়ে আসো, আমার লেট হয়ে যাচ্ছে। যাচ্ছি।
আয়নের আম্মু চলে গেল। আয়ন ফোনটা পকেট থেকে বের করে কল করলো। আয়ান কোথায় রেডি? সবে অপেক্ষা করছি, আসি তো। আরে ভাই 5 মিনিট লাগবে। 5 মিনিট? আবার কত ঘন্টা যে লাগাবে? বেশি কথা বলিস না। অপেক্ষা করার কথা অপেক্ষা কর। ভাই নতুন ম্যাম চলে আসবে, ওকে একটু বরণ করতে হবে, বুঝার চেষ্টা কর। স্যার রেগে যাচ্ছে কিন্তু। ওই স্যারের মেয়েকে বিয়ে করতে হবে। স্যারের রাগ দেখালে ওর মেয়েকে ধরে একটা দিব। দিদি জানলে না তোর মাথা চুল ছিঁড়ে ফেলবে। আরে মজা করছি। আচ্ছা ভাই আমি আয়ান কল কেটে দিয়ে ওর আম্মু থেকে টাকা নিয়ে বাইকে চাপিয়ে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, ছেলেটা একদম রাস্তাতলে চলে গেল। পাজিলগুলো সাজাতে পাজিল নিয়ে যাচ্ছে। বেশি করে মাথায় চলো আরো। তোমার ছেলে আগের আয়নে যথেষ্ট বড় হয়ে গেছে, নিজের মতো করে চলতে শিখে আছে। তোমার আঁচলে থাকার মানুষই আর নেই। শুধু শুধু নদিয়া থেকে এবার সেটাকে বের করে দিয়েছিলে। চুপ কর, আর শুনে ফেললে ওর সব কিছু মনে পড়ে যাবে। মনে করে কি আছে, আমি 100% শিওর নদিয়াপুকে ওর ভালো করে মনে আছে। ও তোমার সামনে কিছু বলে না তাই। চুপ থাক তুই। আতিয়া আর কিছু করল না। আইন বাইক থেকে চলে গেল। বাইক রেখে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে চলে গেল। রাকিব বলে ওঠে, শালা ম্যাম চলে এসেছে অলরেডি। দিয়ে আসি। আইন খুলে দৌড়ে নিয়ে যেতে লাগলো। ওর ফ্রেন্ডরাও যেতে লাগলো। আইন রুমের সামনে গিয়ে বলতে লাগলো। ম্যাম আসবো? আইন কথাগুলো শুনে ইশারা করলে সবাই ঢুকে পড়ল। আইন ভিতরে ঢুকে বলে, স্বাগত ম্যাম। আইনের কথা শুনে ম্যাম ঘুরে পরিণতি যাবে। সাথে ম্যাম থমকে গেল। আয়ন হাত দিয়ে বলে, সরি ম্যাম, আপনাকে আমার বরণ করার কথা ছিল। রাস্তায় জ্যাম থাকায় লেট হয়ে গেছে। সমস্যা নাই, ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। ওকে, আপনারা আসতে পারেন। ওকে ম্যাম। আয়ন ওর ফ্রেন্ডদের নিয়ে বের হইল। আয়ন বের হইলে রাখি বলে ওঠে, ম্যাম কি জোশ দেখতে। হ্যাঁ যা ফিচার আমার রাতে ঘুম কেড়ে নিবে ম্যাম। শালা লুচ্চামি কম, ওনার নাকি বাচ্চা আছে, গেল। বাট ওনার স্বামীর সাথে থাকে না। বাহ, তাহলে সুযোগ কাজে লাগানো যায়। আয়ন রাকিবের দিকে ভুলে নিয়ে তার হাসি দিয়ে বলে, পটাতে হবে, পটাতে পারলে ম্যামের সাবজেক্ট পাস করা যাবে। তোর আম্মু জানে স্টোভ তুই। ওই পিচ্ছি শোন, আয়ন ছেলেকে দেখে বলে, আমার বাইক নিয়ে গিয়ে ফুল টাঙ্কি পেট্রোল ভরে নিয়ে আসবি। আর যা বাঁচবে তুই নিয়ে নিস। আয়নের কথাই ছেলেটা খুশি হয়ে বলে, ওকে ভাইয়া, আজকে কিন্তু এই আগের দোকান থেকে নিয়ে আসবো। আয়ন বাইকের চাপে সাথে চলে গেল। সিগারেট দিয়ে আড্ডা দিতে লাগলো। রাকিব বলে ওঠে, এই চল নতুন ম্যামের ক্লাস আছে। ওয়েট কর, সিগারেট শেষ করি। আইন সিগারেট শেষ করে সবার সাথে নিচে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে দেখে নদীর ক্লাস। আয়ন বলে ওঠে, ম্যাম আসতে পারি কি? আয়নের কথা শুনে নদী থমকে গেল। আয়নের দিকে ইশারা করলো। ওরা ক্লাসের ভিতরে চলে গেল। আইন বসে একটা নিচে ক্লাস করতে লাগলো। নদী আয়নের দিকে আর চোখে মাঝে মাঝে তাকিয়ে দেখতে লাগলো। আয়নের দিকে হুট করে এই ছেলে ওঠো, ম্যাম আমাকে কিছু বলবেন? একদম লাস্টে গিয়ে বসো। ম্যাম এখানে বসলে কি সমস্যা? এখানে তো সিট আছে। কান ধরে দাঁড়িয়ে থাকতে চাও নাকি? এখানে গিয়ে বসবে। নদীর কথা শুনে আইন অপমানিত বোধ করল। শুনতে সবাই বসল। নদী ক্লাস করতে লাগলো। আইন ভাবতে লাগলো, ম্যামের বাচ্চা একবার ঘটিয়ে নিই, এমন শিক্ষা দিল না আমাকে সবার সামনে অপমান করা বের করবো। আইনের চোখে রাখতে চলে কিছু না বলে চলে গেল। আইন ক্লাস থেকে বের হয়ে বাহিরে গেল। আইন নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী আইনের উপস্থিতি টের পেয়ে আইন অন্যদিকে তাকিয়ে দেখতে লাগলো। নদী বলে, এই ছেলে কিছু বলবে? না মানে ম্যাম, আপনার মুখের মাছটা কোথা থেকে নিয়েছেন? আমার অনেক পছন্দ হয়েছে। কি? যা শুনছেন ওইটাই। তুমি কি মেয়ে যে মেয়েদের মাস্ক করবে? না, মেয়ে কেন হতে যাব?
আপনার মুখের মাছ কোন জায়গা থেকে কিনছেন সেটা বলেন। আমি তাহলে ওইখান থেকে একটা পছন্দ করে কিনবো। সব দোকানে পাওয়া যায়, ফাজলামি করো আমার সাথে, থাপ্পড় দিয়ে ঘুরিয়ে দেবো। ম্যাম, আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করছি? আপনি আমাকে থাপ্পড় দিতে চাচ্ছেন? আসলে সুন্দরী মেয়েদের ভাববে। অ্যান্ড কথাগুলো বলে চলে গেল। তখন পিছন থেকে তুলি এসে বলে, ম্যাম, আয়ান মনে হয় আপনার উপর ফিদা হয়ে গেছে। ওই আপনাকে পটানোর চেষ্টা করবে, একদম ওকে পাত্তা দেবেন না। এসব কি ধরনের কথা? আমি ওর শিক্ষিকা, আমাকে পটানোর চেষ্টা করবে মানে? ম্যাম, ওর যাকে ভালো লাগে তার পিছনেই লাগে। সিনিয়র নাকি জুনিয়র ওটা দেখার ওর সময়ই নাই। ওর ফ্যামিলি জানে? না, আমি কথা বললাম, ওকে বলেন না। ও জানতে পারলে আমার পিছনে লাগবে। ওকে তুমি যাও। নদী হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো। এত জঘন্য হয়েছে, এখন ছেলেকে সামলাতে পারে না। ঠিক হয়েছে, আস্তে আস্তে আরো খারাপ হয়ে যায়। আমি তো এটাই চাই। নদী নিজে কখন চলে যায় আর জুনিয়র ওই ছেলেটার থেকে বাইকের চাবি নিয়ে কিনে বাইকের পর বসে খেতে লাগলো আর ভাবতে লাগলো। ম্যামের কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগে। ম্যামকে দেখে হঠাৎ কেমন আপন আপন ফিল হচ্ছে কেন? দূর কী ভাবি, কেন আপন কেউ হবে? হয়তো প্রেমে পড়ছি নাকি? অ্যান্ড কতগুলো ভাবতে লাগলো আর আইসক্রিম হঠাৎ করে তলিয়ে আইসক্রিম নিয়ে খেতে লাগলো। অ্যান্ড গরু করতে তাকে বলে, কী রে, শেষটা আইসক্রিম খাবি বললে হয়, আমার হাত থেকে কেড়ে নিলি কেন? তাই আইসক্রিমের মজাই আলাদা। যা লুচি, পার্টিতে ইনভাইট তো করলি না। ছেলেদের সাথে মেয়ে মানুষ নিয়ে কট খেয়ে বিয়ে হয়ে যাক, তাই না? আমাকে দিতে পারিস। না আচ্ছা, একটা কথা বলতো, তোর বাপের সমস্যা কি এত রাগ দেখে কেন? আপনি ধরে না, তুই আমাকে খারাপ করছিস। আচ্ছা, মেয়ে তো ভালো, বউটা ভুল নয়। আমার আবার নষ্ট করতে হবে? ওইটাই তো, আমরা সবাই জানি কে কেমন। বাবা মা কি আর এইসব জানে? এই যেমন তুই এত মেয়ের সাথে রিলেশন করে তোর মা বোন জানে তো, তারা জানে তুই শুধু বন্ধু করতে চাস। আসলেই তো তুই আমাদের সাথে না এগো গার্লফ্রেন্ড। আচ্ছা, একটা কথা বলতো। কি কর? আর কিছু না। আচ্ছা শোন, রেস্তোরাঁ আছে যেখানে আমরা আড্ডা দিই। ওকে। অ্যান্ড বাইকে উঠে বাইক নিয়ে সোজা বের হয়ে গেল সন্ধ্যার দিকে। অ্যান্ড রেস্তোরাঁয় চলে গেল ওর বন্ধুদের সাথে বসে খাবার অর্ডার দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আয়নের চোখে একটা মেয়ে পড়লো। বলে ওঠে, তোরা বসে, আমি আসছি। আয়ন উঠে সোজা মেয়েটার সামনে গিয়ে বসলো। ওর ফ্রেন্ডরা দেখে বুঝতে পারলো কি হতে যাচ্ছে। আয়ন মেয়েটাকে বলে ওঠে, কি ব্যাপার, আপনি আমার দিকে বারবার তাকাচ্ছিলেন কেন? আমার চোখ আমি যার দিকে ইচ্ছে তাকাবো, সেখানে আপনার কি সমস্যা? আমার 100% সমস্যা আছে। আপনি আমার দিকে কেন তাকাচ্ছিলেন সেইটা বলেন। আমার খেয়ে কাজ নাই, আপনার দিকে তাকাতে হবে। আমি নিজের চোখে দেখেছি আর আপনি বলেন তাকান নাই। আপনার ভুল হয়েছে। আমার মনে ভুল হয়নি। আপনি আমার দিকে কেন তাকিয়েছেন? আপনি না তাকালে তো আমি তাকাতাম না। রাইসার সামনে কফি আসলে রাইসা কফিতে এক চুমুক দিয়ে বলে, এভাবে তাকিয়েছেন কেন? রাইসার হাত থেকে কফি ওর ঠোঁট রাখার জায়গায় ঠোঁট রেখে চুমুক দিয়ে বলল, আহ, কি স্বাদ। অ্যান্ড কথাটা বলে রাইসা রেখে বলে ওঠে, আপনি আমার কফিতে মুখ লাগালেন কেন? আমার দিকে তাকিয়ে থাকার শাস্তি। রাইসা আয়নার সাথে হাত করতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে একটা হাত করতে বলে, আন্টি। কথাটা বলে রাইসাকে জড়িয়ে পড়ল। রাইসা বাচ্চাটাকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলে, আম্মু, তুমি এখানে কি করো? আর এসেছো? আর এই নিয়ে চুপ করবে? আর কি? আর বাচ্চা মেয়েটার গায়ে ধরলে বাচ্চা মেয়েটা এক ঝটকা সরিয়ে দিয়ে বলে, মানুষের গায়ে দেখতে লজ্জা করে না? অ্যান্ড তো ভাবে থেকে খেয়ে গেল। অ্যান্ড কিছু বলে। তুমি তো বাচ্চা মেয়ে। অ্যান্ডের কথা শুনে বাচ্চা মেয়েটা বলে ওঠে, আমি বাচ্চাকে চিনি নেই তো নাকি? চিনি না? আপনি আমাকে চিনেন? বাবা এতটুকু ইচির কথায় এত তেজ। অ্যান্ডের কথায় বাচ্চা মেয়েটা রেগে গেল।
হঠাৎ করে একজন বসে কিছু বলতে আয়ন চমকে গেল। বাচ্চা মেয়ে আয়রা বলে ওঠে, আমি দেখি এই ছেলেটা একদম স্টুপিড, আমাকে জন্য মাথা কাজ করে। চেয়ার থেকে উঠে পড়ল। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলবে, তখন তুই বলে ওঠে, বেবি তোমাকে কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগছে। রাইসা কেমন আছে? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই ব্যাপার কি ছিল? আমার ফ্রেন্ড এই বদমাইশ সব জায়গায় স্যার চলে না। রাইসা আপু আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। আপু ও আমার বন্ধু আয়াত, ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আয়াত চল এখান থেকে। তুলি আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন নদীর দিকে এক পলকে তাকিয়েছে। নদী আয়নের দিকে না তাকিয়ে আয়রার সাথে কথা বলতে লাগলো। তুলি আয়নকে বসিয়ে দিয়ে খাবার চলে আসলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, উনি বিয়ে করেছে, উনি দেশে এসেছে কবে, ওনার মেয়েও হয়েছে। আয়ন কথাগুলো ভাবতেই বুকের বাম পাশে চাপা কষ্ট অনুভব করতে লাগলো। আয়ন আয়রা আর নদী দুষ্টামি দেখতে লাগলো। তুলি বলে ওঠে, আয়নের বাচ্চা ভাইয়া জানলে তোর খবর আছে। তার হবু বইয়ের দিকে তাকানো বন্ধ কর। আয়ন কিছু না বলে চোখ সরিয়ে নিয়ে আবার খেতে লাগলো। আয়ন চোখ দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ন ওদের চলে যাওয়া দেখে আয়ন বলে ওঠে, বিল দিয়ে গেলাম, যা লাগে বিল দিয়ে দিই। আর ক্লাবে যাব না আজকে। আয়ন কথাগুলো বলে তাড়াতাড়ি করে রেস্তোরাঁ থেকে বের হয়ে গেল। নদীর গাড়ির পিছন পিছন বাইক নিয়ে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, আম্মু, এই পচা ছেলেটা আমাকে পেছন পেছন আসছে। আয়রার কথা শুনে পিছনে তাকাতেই দেখে আয়ন আসছে। নদী সোজা বাসার দিকে যেতে বলল ড্রাইভারকে। আয়ন ওদের পিছন পিছন যেতে লাগলো। নদীদের গাড়ি একটা পাশে থেকে উঠে আয়নকে পাশে বাইক নিয়ে নিতে গেল। নদী গাড়ি থেকে বের হয়ে বাসার ভেতর কেন ঢুকলে? আপনার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নেই, বের হয়ে যাবে, হাত ধাক্কা দিয়ে বের করে দিব। না, যাব না। উঠে পড়ে সদর দরজায় সামনে দাঁড়িয়ে কলিং বেল কাজে মহিলা দরজা খুলে আইনকে উঠে পড়ার যে আইন সোজা ভিতরে বাসার ভিতরে দেখেন ওই খালা খালু একটা লোক বসে আছে। আইনকে লোকটা বলে ওঠে, এই ছেলে কে ছিল? আপনি কে? আমার হাজব্যান্ড রনি চৌধুরী। আইন বলে না। আইন নদীর আইনের দিকে তাকিয়ে বলে, আরামনি উনি না দেশের বাইরে গেছে আর আসবে না, তাহলে এখানে কি করে? আর ওনার যে মেয়ে, তাকে দেখে তো মনে হচ্ছে 4 বা 5 বছরের বাচ্চা। আমার সাথে বিয়ে না দিয়ে অন্য জায়গায় বিয়ে করলেন, এটা তো অন্যায়। কিসের অন্যায়? তুমি এই কি করবা? বলছি নাকি আমার মেয়েকে রাখবো নাকি? তুই যা, আমার রনের সাথে নদীর বিয়ে দিই। বিয়ে দিয়ে দিবেন তার মানে? ওনার বিয়ে হয় নাই আর ওই পিছিয়ে আমার মেয়ে। নদী আইন দেখিয়ে গেল। নদী রাজি লোক এই তো বিশ্বাস করো, আয়রা শুধু আমার মেয়ে, আর কারো মেয়ে না। আমার আর নদীর আমি সোফা বসে পারিসের পাশে শার্টের কলার থেকে মেয়েদের মতো হাসি দিয়ে বলে, মেরি জান, নাটক কম করো। আমাকে কি সেই ক্লাস 8 পড়া সেই আয়ান মনে হয় নাকি? যদি ভেবে থাকো আমি সেই আগের আয়ান আছি যে যা বোঝাবে তাই বুঝবো, তাহলে সব থেকে বড় ভুল। যদি আয়রা আমার মেয়ে নাই হয়, তাহলে ডিএনএ পরীক্ষা করলে তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? যদি প্রমাণ হয় আয়রা আমার মেয়ে না, তাহলে আমি সুন্দরভাবে চলে যাব। আর যদি প্রমাণ হয় আমার মেয়ে, তাহলে তো আমার মেয়েকে সাথে বউকে তুলে নিয়ে যাব। মামার বাড়ির আবদার পাইছো? এখান থেকে বের হয়ে যা। জানি রাতকে ডেকে হাত ধাক্কা দিয়ে বের করে দিতে বলো। কাউকে লাগবে না, আমি নিজেই বের করবো। রনি আইনকে ধরতে গেল। আইন সাথে সাথে এক হাত দিয়ে ধরে রনিকে ঘুরিয়ে পাশে বসিয়ে দিয়ে সেই রনিকে বসিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে মুখে হাত দিয়ে দিতে দিতে বলে, বাচ্চা মানুষ এভাবে বড়দের মাঝে আসতে নাই। আমার মেয়ে, বউ, তাদের সাথে কথা বলছি। আমাকে ছাড়। আইন গলা ধরে টান দিয়ে তুলে দিয়ে সামনের সোফার দিকে ধাক্কা মেরে দিল। আইন নদীর দিকে তাকিয়ে বলে, ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত আমি এখান থেকে
যাব না। আমার বিশ্বাস ওই আমার মেয়ে। হ্যাঁ তোর মেয়ে ঠিক আছে, আমি আমার মেয়েকে তোকে দিব, তুই ভাবলি কি হবে? তুই তো একটা লুচ্চা, তুই আবার মেয়ে নিয়ে কি করবি? তোর মেয়ে জানলে আমার মেয়ে জীবন শেষ হয়ে যাবে। তোর মেয়ে জানলে আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। সবাই বলবে ওই যে লুচ্চার মেয়ে যাচ্ছে। আর আমার মেয়েকে আমি তোকে জীবনেও দিব না। তুই তোর মায়ের আচরণ করে থাক, আমাদের মাঝে আসবি না দয়া করে। নদীর কথা শুনে আয়রা এই আম্মু, এই লোকটা আমার আব্বু। এই আপনি তো বলছেন আব্বু আপনার খুব ভালো না, আপনি আমাকে কষ্ট আপনি আমাকেও কষ্ট দিয়েছেন, আপনি এখান থেকে যান, আমার আম্মু অনেক কষ্ট পাচ্ছে। আয়রার কথা শুনে আয়রা স্বামীকে হাতে করে বসে আমাকে ক্ষমা করে দাও আম্মু। আয়রাকে আয়ন করে নিতে আয়রাও আম্মুর চোখে পানি দেখে আয়নকে হাতটাকে সরিয়ে দিয়ে বলে, একদম আমার টাচ করবেন না, আপনি পৌঁছে আসবেন। আয়রা কথাগুলো বলে দৌড়ে রনির কাছে চলে গেল। পানি জমা হইলে নদীতে ওই আমার মেয়ে, লাভ নাই আমার মেয়ের কাছে এসে। আমার মেয়েকে আমি সেইভাবেই গড়িয়ে তুলেছি। আমার চোখের পানি ওই কখনোই সহ্য করতে পারে না। যত তার প্রিয় কেউ হোক, আমার চোখে যদি পানি তার জন্য পড়ে, সে কখনোই তাকে কাছে আসতে দেয় না। আয়ন চোখের কোনায় পানি মুখে মিষ্টি করে হেসে বলে, আমার মেয়ের মন পানি জয় করবে। ওর মুখ থেকে আমি ভালো আব্বু দাম আমি এখান থেকে ওকে নিয়ে চলে যাব। পালানোর চেষ্টা করে লাভ হবে না। আমার লোক সব সময় তোমাদের চোখে চোখে রাখতে, মাই ডিয়ার মিষ্টি রাগি বউ। আয়ন নদীর গালে কিস করে দিয়ে চলে যেতে নিল। নদীর এগিয়ে কিছু বলে আয়ন পিছনে ঘুরে বলে, ও আমাদের কলেজের ম্যাম তুমি, তাই না জান? তোমার কণ্ঠ শুনে বুঝে গেছি আমার জন্য মাস্ক পরে গেছো। যাই হোক, আমার ভয়ে যেও, তোমাকে দারুণ লাগে। আমিও চাই না আমার বকুকে দেখুক। যান, শাড়ি না পরে বোরকা পরে যাও। চুপ কর, আমি আগামীকাল পাতলা শাড়ি পরে যাব। সাহস থাকলে এসে দেখো কি হাল করি। কি করবি তুই, হ্যাঁ? আসলে বুঝতে পারবে। আর হ্যাঁ, এটা কার বাসা? যার হোক, তোর কি সমস্যা? সকালে আমার মেয়ে ভার্সিটিতে যেন পাই, প্রতিদিন আমার মেয়েকে নিয়ে যাবে। ওকে যান। মায়ের গর্ভে একজন অবস্থা বড়টি সব মাই ডিয়ার সালামি, সময় হোক তোমাদের ব্যবস্থা আমি নিব। আর বউ আইডাকে নিয়ে যদি প্রতিদিন ভার্সিটিতে না আসেন, তাহলে আমি ভার্সিটি ছুটির পর এখানে চলে আসব। প্রতিদিন জানাতে চলে আসবো। কি করছিস তুই আমাদের? সময় হোক। আয়ন কথাগুলো বলে চলে গেল। আয়ন পিছনে ঘুরে আয়রাকে দেখতে লাগলো। আয়নের খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ন আয়রাকে তাকালো। আয়রা অন্যদিকে ঘুরে রনির সাথে হাঁটতে লাগলো। আয়ন খুশিতে ভাবতে লাগলো, আয়রা, আমার মেয়েটা এত খুশি হয়েছে, মায়ের মতোই হয়েছে। আয়নের মুখে কোনো হাসি ফুটে উঠলো। আয়ন বাড়িতে বাসে চলে গেল। নদীর সাথে দেখা করতে গেছিলি? হ্যাঁ, নদীর আম্মু আমাকে কতগুলো কথা শোনালো, তোর কোনো হিসাব আছে? তুই বারবার আমাকে করছিস। তোমার বোন তুমি বুঝে নাও, আমাকে এসব কেন বলছো? আয়নের আম্মু রেগে কিছু বলতে যাবে, আয়ন পাত্তা না দিয়ে সোজা সিঁড়িতে রুমে চলে গেল। চাবি রেখে ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সোজা শুয়ে পড়ল। আয়নের চোখের সামনে আয়নের চেহারাটা ভাসতে লাগলো। মুখের কোণে হাসি ফুটে উঠলো। আয়ন উঠে পড়তে বসলো। শেষ করে ফেসবুকে ওর গার্লফ্রেন্ডটা সব SMS দিয়েছে। আয়নের কারণ SMS-এ উত্তর দিতে ভালো লাগলো না। অফলাইন আয়নের আম্মু খেতে রাখলে আয়ন বলে ওঠে, আম্মু খাবো না, ঘুমাবো। লাইটটা অফ করে দিয়ে যাও। আয়নের আম্মু রুমে লাইট অফ করে দিয়ে চলে গেল। আয়ন সকালে ঘুম ভাঙলে দেখে চলে যাচ্ছে। আয়ন লাফিয়ে উঠে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে আয়ন বলে ওঠে, সময় নেই। আয়ন তাড়াতাড়ি বাইকে সোজা ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে বাইক থামালো। আয়ন তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতে দেখে ছেলের সাথে আয়রা বসে আছে। আয়রা বলে ওঠে, আপনি এখানে কি করেন?
তোমার অঙ্কেলও এখানে পড়ে? মামুনি কেমন আছো? আয়নের কথা শুনে বলে, ভালো, আপনার সাথে কথা বলবো না, বিরক্ত করে না, ক্লাস করতে দেন। আয়ান আয়রার কথা শুনে সবে হাঁ হয়ে গেল। আয়ান পাশের সিটে বসে শুনে মিঠে মিঠে হাসতে লাগলো। আয়ান মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারে, তুলে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আহ মাই বিলাই মারলি কেন? হাসিস কেন? বিড়াল কোথাকার? হচ্ছেটা কি? সরি ম্যাম। আয়ান তুলি চুপ করে গেল। আয়ান ব্যাগ থেকে চকলেট বের করে আয়নের দিয়ে দিল। আয়ন আস্তে আস্তে বলে, আমি আপনারটা খাবো না, আপনি বের পর। তুলি বলে ওঠে। আয়রা বলে, ভালো, তুমি ওকে ভুল বুঝছো। না, আঙ্কেল দিয়েছে। আম্মু আই এম সরি, আর ব্যাড বয় হয়ে থাকবো না। নাও তুমি। না, আম্মু পাপা দেবে। কথাগুলো বলে অন্যদিকে ঘুরে তাকালো। চকলেট ব্যাগে রেখে দিয়ে ক্লাস করতে লাগলো। পুরো মায়ের মতো হয়েছে, যা বলবে ওই। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ করে নদী চক আয়নের দিকে ঘুরে মারলে। আয়ন ভাবনার জগৎ থেকে বেরিয়ে সকলের হাত ঘুরাতে ঘুরাতে ম্যাম এভাবে মারলেন কেন? কখন থেকে ডাকি, কানে শোনো না? এখানে কি ফাজলামি করতে এসেছো নাকি পড়াশোনা করতে? সরি। এটা সলভ করো। আয়ন উঠে গিয়ে নদীর সামনে চলে গেল। আয়ন অঙ্কটা সলভ করতে লাগলো। অঙ্ক করা শেষ হলে আয়ন ভাব নিয়ে ক্লাস ছেড়ে দিয়ে চলে গেল। বলে আরেকজনকে ডাকলো। আয়ন সামনে দিকে তাকিয়ে ক্লাস শেষ হলে আয়রার কাছে আয়রা, আপনি পচা, আপনার হলো আমি পারবো না। আম্মু একটু আসো, তুমি যদি আসো যা চাইবে আমি তাই দিব। আয়নের কথা শুনে আয়রা কিছু না বলে দৌড়ে চলে গেল। আয়রার পেছন হঠাৎ করে একজন টান দিয়ে চমকে গেল। আয়ন দৌড় চলে গেল। তুমি এখানে কি করো? কি সমস্যা তোমার? এসএমএসে কোনো উত্তর নাই, একটা কল নাই, কি সমস্যা তোমার? জান আমার শরীরটা বেশি ভালো না। কি হয়েছে? সোনালি আয়নের কাছে হাত দিয়ে গেল। কি হয়েছে? জ্বর তো নাই? আর জ্বর সমস্যার অভাব পড়ছে। তো আমাকে কল দিলে তো বলতোই, তাই না? কল দিলে তো তুমি আমার কাছে এভাবে ছুটে আসবে? আজ স্কুলে একটা ক্লাস করবে নাকি? না, চলো তোমার সাথে সময় কাটাবো। সোনালিকে সে বলতে যাবে, হুট করে আয়রা এসে সোনালিকে ধাক্কা দিয়ে বলে, আন্টি সাইড দেন তো, এই কথাগুলো শুনুন। সোনালি রেগে বলে ওঠে। এই পিচ্ছি, কে তুমি? আমাকে এভাবে ধাক্কা দিলে কেন, বেয়াদব? সোনালি ধমকে শুধু বলে। আয়রা কানা করে দিল। অ্যান্ড সাথে সাথে কোলে তুলে নিয়ে সোনালির গালে থাপ্পড় মেরে দিল। সোনালি গালে হাত দিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন আয়রাকে বলল, আম্মু দেখো ওকে মারছি, কান্না করে না। দেখি আম্মুটা। হ্যাঁ মারছি। বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে শিখো। সামনে থেকে সরো। অ্যান্ড সোনালিকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে আয়রা সোনালির দিকে লাগলো। সোনালি আয়নের পিছন পিছন যেতে লাগলো। অ্যান্ড আয়রাকে বাইক নিয়ে আমার আম্মুটা কান্না থামাও না। ওকে তো মারলাম, তাই না? বলো কি করলে কান্না থামাবে? আয়রা কিছু বলবে তখনই সোনালি পিছন থেকে এসে আয়নের গলা ধরে কলা ধরে বলতে লাগলো। তুলি কোলে নিলে সোনালি আয়নের কলা ছেড়ে দিয়ে বলে ওঠে, এই মেয়েটা কে? তোর কোন গার্লফ্রেন্ড রে? আরে সোনালি, এসব কি বলো? এটা তো ম্যামের মেয়ে। আর ভাইরা, আমি কি করি? কান্না কেন করি? সোনালি কথাগুলো বলে আমাকে তো ব্যবহারটা ঠিক করলো না। আয়রাকে তুলি কোল থেকে দিয়ে কাপড়ে চুমু দিয়ে পড়ে। আম্মু ওই চলে গেছে তো। চোখ মুখে পড়ে। আমি সাথে থাকবো, আমি এসে যেতে বলছি। আয়রার কথা শুনে খুশি হয়ে কপালে চুমু দিয়ে পড়ে। চলো তুমি কি করে সব কিনে দিবো। আয়রা বাইকের সামনে বসিয়ে দিয়ে বাইকে উঠে ভাবতে থেকে আয়নের কথা শুনে আয়রা বলে, আব্বু, তুমি ওই পচা আন্টিদের সাথে কেন থাকো? ওই আন্টি পচা। কি বললে আমাকে? আবার বলো তো। আয়রা খুশিতে গেটের সামনে চলে আসলো। আয়ান বলে ওঠে, আব্বু, তুমি কি কানে শুনো না? আয়নের কথা শুনে আয়রা বলে ওঠে।
আয়নের কথা শুনে তুমি যদি আমাকে আব্বু হিসেবে মেনে নাও, আমাকে যদি সময় দাও, তাহলে আমি আর পচা মেয়েদের সাথে মিশবো না। তুমি বলো আমার সাথে থাকবে? আম্মু তো আমাকে ছেড়ে থাকতে পারে, আমিও আম্মুকে ছাড়া থাকতে পারিনি। তুমি আমার সাথে দিনে থাকবে, ভার্সিটিতে যতক্ষণ থাকবে ততদিন আমার সাথে থাকবে। আয়রা আয়নের কথা শুনে বলে, ওকে, কিন্তু আব্বু আমার তো স্কুল আছে। ওকে, সমস্যা নাই। তুমি কয়টায় স্কুলে যাও আমাকে বলো, আমি তোমার পাশে গিয়ে তোমার সাথে স্কুলে যাবো, আমি ভার্সিটিতে চলে যাবো। ঠিক আছে, তাহলে 8টা 20-এ আসবে। ওকে। আয়রাকে নিয়ে শপে চলে গেল। আয়রা যা যা পছন্দ করলো আয়ন সব কিছু কিনে দিল। আয়রাকে বলল, আয়রা, তোমার বাসায় এইসব রেখে এসে তোমার দাদিমার সাথে দেখা করবে। আয়নের কথা শুনে আয়রা বলে, হ্যাঁ, কিন্তু দাদিমা তো আমাকে ভালোবাসে না। ভালোবাসবে, তুমি চলো। আয়রা থেকে ঠিকানা নিয়ে আয়ন চলে গেল। দারুণের কাছে রেখে দিয়ে আয়ন আয়রাকে নিয়ে চলে গেল। আয়ন সোজা অফিসে গেল। আয়নকে দেখে সবাই অবাক হয়ে গেল। আয়নকে সালাম দিল। আয়ন সবার সাথে কুশল বিনিময় করে লিফটে উঠে পড়ল। আয়রাকে তাকিয়ে আয়ন মজা করতে লাগলো। আয়রা খিলখিল করে হাসতে লাগলো। এদিকে নদীর ফোনে দারুণের কল আসছে। নদী রিসিভ করে দারুণ বলল, ম্যাম, আইরা মামুনিকে একটা ছেলে বাইকে করে নিয়ে গেছে, খেলনা, চকলেট, টফি আবার এখানে রেখে আইরা মামুনিকে নিয়ে চলে গেল। আইরা মামুনি আর ওই ছেলেটা বলে উনি নাকি আইরা মামুনির আব্বু। ছেলেটা কি কালো শার্ট পরা ছিল, চিকন লম্বা ফর্সা? নদীর কথা শুনে দারুণ। জি ম্যাডাম। নদী বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। নদী কল কেটে দিল। নদী কিছুক্ষণ ভাবতে লাগলো। ভাবার শেষ করে নিজের কাজ করতে লাগলো। এদিকে আয়ন আয়রাকে নিয়ে ওর আম্মু টেবিলে সামনে চলে গেল। আয়নকে দেখে মনে হয় আয়নের আম্মু অবাক হয়ে গেল। আয়নের আম্মু অবাক হয়ে গেল। আয়ান, তুই এখানে বাচ্চাটাকে আমার কুইন। মানে কি? আয়রা তোমার দাদিমা। আয়নের কথা শুনে আয়রা বলে, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? আয়নের আম্মু অবাক হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার আব্বু আম্মু কোথায়? আয়রা বলে ওঠে, আম্মু ভার্সিটিতে, আব্বু তো আমাকে কোলে নিয়ে আছে। আয়নের আম্মু রেগে আয়নের দিকে তাকিয়ে মতো অ্যাসিস্ট্যান্ট চলে গেল। আয়ান, এসব কি বলছে? আয়ান, বিশ্বাস না, নদী তোর স্ত্রী, তোর কিন্তু এমন বিচ্ছেদ হয় নাই। তো আমি কি করবো? তুমি নিজেই তো ওকে বের করে দিয়েছো, সেখানে আমি কি করবো? রাগের কথা বলছি, তার মানে এই না যে আমি নদীকে বাদে অন্য কাউকে ছেড়ে বউ হিসেবে মেনে নেব। আমার সাথে যদি কাম করে থাকো তাহলে বলে দিই। ফান করছি না, আমার মেয়ে হয়। দেখো আমার মতো দেখতে। আয়নের আম্মু রেগে আয়নকে থাপ্পড় মারতে যায়। সাথে সাথে বলে ওঠে, আম্মু আমার আর নদীর নেই। আয়নের কথা শুনে আয়নের আম্মু হাত ধরে যায়। আয়নের আম্মু চোখ ফলে ফলে চোখে রাখে আয়নের দিকে তাকিয়ে বলে, নদী বললে, হ্যাঁ। আয়নের আম্মু আয়নের চোখ বলে নিয়ে দাঁড়ানো চোখে লাগলো। আয়নের আম্মু খুশিতে আয়রাকে জড়িয়ে দিয়ে আয়রা আয়নের আম্মুর চোখগুলো ছোট ছোট হাতে মুছে দিতে দিতে বলে, দাদিমা কান্না করেন কেন? এই পচা আব্বু খাওয়ালে সবাইকে কান্না করায়, কান্না করেন না। আয়নের আম্মু আয়রার হাতে চুমু দিয়ে বলে, আর কান্না করব না, আমার দাদুমণি তো এসে পড়েছে। আয়ান, নদী কোথায়? উনি আমাদের ভার্সিটির টিচার। কি বলিস? আমি এখন যাব নদীকে নিয়ে আসতে? না আম্মু, তুমি গেলে ওরা অপমান করবে, আর আমি নিজেই নদীকে আয়রাকে নিয়ে আসবো। নদীর রাগ শুধু ভাঙাতে পারলেই হয়ে যাবে। আমি গিয়ে ওদের সাথে কথা বললে নিশ্চয়ই নদীর রাগ ভাঙবে। না, ভাঙবে না। তোমার বোন আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলছে। আমার যতটুকু মনে হয় নদী দেশের বাহিরে যায় না। তোমার বোন আমাকে মিথ্যা বলছে। আর তোমার বোন চায় না আমি আর নদী এক হই। নদীকে একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তায় আছে। বুঝেছি। আচ্ছা, আয়রাকে নিয়ে বাসায় চল। ওকে বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে। দাদুমণি কি খাবে বলো? আয়রা আয়নের আম্মুর কথা শুনে বলে,
আমি আর খাবো না। চকলেট আইসক্রিম আরো অনেক কিছু আব্বু খাইয়েছে। আয়নের আম্মু কিছু বলার আগেই আয়নের ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করে বলল, হ্যাঁ তুলি বল। আমি নদী চিনি। আয়রা কোথায়? আমার কাছে আপ 10 মিনিট ভেতরে যেন আয়রাকে বাসায় পাই। 10 মিনিটের ভেতরে যেন আয়রাকে বাসায় পাই, না হলে আমি সোজা মামলা করে দেবো। নদীর কথা শুনে রাগ তুলে থাকলে রাগ তুললে কিছুই ভালো হবে না তোমার জন্য। ভালো করে বলছো নিয়ে যেতে, আমি নিয়ে যাব। সেখানে আমাকে মামলা নিয়ে দেখতে এসো না। আমি কিছু শুনতে চাই না। 10 মিনিটের ভেতরে বাসায় দেখতে চাই। আমি বাসায় যাচ্ছি। যদি আয়রাকে না পাই তখন দেখাবো না। আমি যাবো দেবো না। আমি ওকে বাসায় নিয়ে যাব। আমার মেজাজ গরম করছে। আয়ান, বেশি বেশি করিস না। অন্যজনের ফোন দিয়ে কথা বলছি দেখে ভদ্রভাবে কথা বলছি। আমাকে অবশ্যই করতে বাধ্য করিস না। তাড়াতাড়ি করে আয়রাকে নিয়ে বাসায় দেখতে আয়। আয়ন কল কেটে দিল। তারপর ফোন তুলতে যাবে, ফোন ধরে বলে, কি হয়েছে, এত রেগে যাচ্ছিস কেন? আমার মেয়েকে আমি নিয়ে যাব। সেখানে ওই আমাকে হুমকি দেয় 10 মিনিটের ভিতরে আয়রাকে নিয়ে আসলে আমার নামে মামলা দিবে। ওকে দেখি ওই কী করতে পারে। আমি আয়রাকে দিয়ে আসবো না। আমি দিয়ে আসতে চাই না, ওর ভালো লাগবে না আমাকে হুমকি দেয়, তাই না? আয়নের কথা শুনে আয়নের কাজে হাত নিয়ে বলে ওঠে, শান্ত হ, মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। কি মাথা ঠান্ডা করব? ওই আমাকে হুমকি কেন দিল? শোন, ওই আয়রার আম্মু হয়। মেয়েকে 5 বছর ধরে লালন পালন করে বড় করেছে। মেয়েকে যদি না দেখতে পায় তাহলে তো কষ্ট হবেই। রাগে এইসব বলেছে। আমি ও তো আগে তোকে আর আতিয়াকে রেখে একদিন ও দূরে যেতে পারতাম না। তোদের অনেক মিস করতাম, যেমন নদীও করে। যা, তুই আয়রাকে নিয়ে রেখে আয়, যা। আয়রাকে আদর করে বিদায় দিয়ে দিল। আয়ন আয়রাকে নিয়ে যেতে লাগলো। অফিস থেকে বের হয়ে আয়রাকে বাইকে করে নিয়ে যেতে লাগলো। নদীর বাসার সামনে গিয়ে বাইকের শব্দ করতে লাগলো। নদী বারান্দায় আয়রাকে নামিয়ে দিয়ে বলে, যাও আয়নের পা জড়িয়ে ধরে বলে, আব্বু তুমিও এসো না। আয়ন আয়রা দেখে সকালে ছুটি আছে। অন্য একদিন যাবো আপু, তুমি যাও, আমার কাজ আছে। আয়রা মন খারাপ করে চলে যেতে নিল। আয়ন বাইক থেকে নেমে আয়রাকে পিছন থেকে ধরে কাঁধে বসিয়ে দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলে আয়রা খুশি হয়ে যায়। আয়ন আয়রার কথা মতো সিঁড়ি বয়ে 3 তলায় চলে যায়। নদীর ফ্ল্যাটে কলিং বেল দিয়ে নদীর আম্মু দরজা খুলে দিল। আয়নকে আর আয়রাকে দেখে অবাক হয়ে যায়। আয়রাকে পান দিয়ে নামিয়ে নিয়ে বলে, কি করছো? তোমার না রায়তা আন্টির সাথে থাকার কথা? আয়রা আয়ন কিছু বলবে তখনই নদী পিছন থেকে এসে আয়রা, তুমি যাও ভেতরে। আয়রা চলে গেলে নদী বলে, আম্মু, ড্রাইভার ওর কাছে আয়রাকে পাঠিয়েছে। যাই হোক, দরজা লাগিয়ে দাও। আয়নের মুখের উপরে দরজা লাগিয়ে দিল। আয়নের অবাক হয়ে গেল। আয়নের মুখের সামনে হাসি ফুটে উঠল। আর ভাবতে লাগলো, মাই ডিয়ার বউ, এখন একটু হইলে ভালোবাসো। তোমার চোখ মুখ বলে দেয় যত নাটক করে আর হবে না। আয়ন কথাগুলো ভেবে চলে গেল। বাইকে উঠতে বসে আয়রা টাকা দিচ্ছে। আয়ন সেলাইন কিরকিরে টাকা দিয়ে চলে গেল। নদীর বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থেকে বাবা মেয়ের ভালোবাসা দেখে আমাকে হাসি ফুটে উঠল। আয়রা ঘুরে নদীকে দেখতে পারে, আম্মু আব্বুকে আসতে বলো না কেন? দেখে চলে গেল। যাক, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। কে ঘুমাবে? আয়রা চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে হাতে শুয়ে পড়ল। নদী বলে উঠল, খাবে না? আয়রা মাথা মেরে না সূত্র নদী আর কিছু না বলে খাবার খেতে চলে গেল। এইদিকে আয়ন বাসে এসে গোসল করে খাটে বেঁচে উঠল। আয়ন কল বলে, আয়ান, কথাই তুই? বাংলায় কি হয়েছে? তোমাদের বাইকে তোর বয়ফ্রেন্ড খাবে মায়ের, বুঝতে পারছস? এটা কি বলে? আমার বয়ফ্রেন্ড মানে? নাটক কম করো প্রিয়, তোমরা যে রিলেশনে আমি জানি। আর ওকে কল দিয়ে বল দেখা করতে পারবো না।
আচ্ছা শোন, এখন সোনালিকে কল দিয়ে কথা বল। দেখ, ও নাকি কান্না করেই যাচ্ছে। তুই ওকে থাপ্পড় মারছিস? তাড়াতাড়ি ওর কান্না থামা তো। ন্যাকা একটা পর রাখ, দেখছি। তুলি কল কেটে দিল অ্যান্ড সোনালিকে কল দিতে লাগলো। অ্যান্ডের কল রিসিভ অ্যান্ড SMS দিতে লাগলো। SMS সেন্ড হলে সোনালি কল দিল অ্যান্ড বলে ওঠে, কি সমস্যা? কান্না করে এই বোঝাচ্ছে ছোট বাচ্চার সাথে খারাপ ব্যবহার করবে, আর কিছু বললে তোর কান্না বন্ধ করবে। তুই আমাকে থাপ্পড় কেন মারলি? তুই এমন ভাব করছিস মনে হয় তোর বাচ্চা। হ, আমার বাচ্চা। বেহেয়া কথাকার। জানোস তো আবার ন্যাকা কান্না করস তো। আসলে কি চাস বলতো? আমি নিজেকে শেষ করে দেই নাকি? তুই যেটা ভালো মনে করস। অ্যান্ড কল কেটে দিলে সোনালি ভয়েসে রেখে ওঠে, আমার কল কেটে ফোন করছিস যে বাচ্চার জন্য আমাকে থাপ্পড় মারছ, আমার সাথে এমন ব্যবহার করলি না। দেখ ওই বাচ্চার কি হয়। অ্যান্ড চমকে গেল। অ্যান্ড কল করলে সোনালি কল রিসিভ করে হাসতে লাগলো অ্যান্ড বলে ওঠে, ওর কোনো ক্ষতি হলে তোর ফ্যামিলিকে আমি চেক করবো। ওর দিকে ভুলে নজর দিস না, আর বের করে দিস। আমি যখন বলছি ওই বাচ্চাটা এর মধ্যে থাকবে না, তার মানে তোর সাহস থাকলে তুই ওর কাছ থেকে দেখাস। 1 সেকেন্ড লাগবে ওর সম্পর্কে জানা। ওকে দেখা যাবে কি করতে পারো তুই। জাস্ট 10 মিনিট। সোনালি কথা করে করে কল কেটে দিল। বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হয়ে গেল। বাইক নিতে যায় নদীতে বাসে চলে গেল। অ্যান্ড কলিং বেল বাজেতে নদী দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেল। নদীকে কিছু বলবে তার আগেই অ্যান্ড বাসের ভিতরে ঢুকে পড়ল। আয়ান এখান থেকে যাও, আম্মু আব্বু আসলে অনেক রেগে যাবে কিন্তু। আয়রা কোথায়? ঘুমিয়ে আছে, এখান থেকে বের হও। আমি এখানে থাকবো। মামার বাড়ির আবদার নাকি? যেইটা মনে করো, আমি এখান থেকে কোথাও যাব না। আর যদি চাই আমার মেয়েকে আমি আমার সাথে নিয়ে যাব তোমার কাছে। 2 বছর এক আমাকে এখানে থাকতে দিতে হবে, আর তুই না হয় আমার মেয়েকে নিয়ে যেতে দিতে হবে। কোনোটাই হবে না, এখান থেকে যাও। সিনক্রেট করো না এখানে। যাবো না কইলাম না, আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। তোর গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে যা। আমার মেয়ের কথা তোকে ভাবতে হবে না। তুই যা শুরু করছিস, আল্লাহ না করুক তোর পাপের শাস্তি আমার মেয়ে না পায়। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিছু হবে না। আমাকে মেরে আমার মেয়ের দিকে যেতে হবে। যেন আমার ডায়লগ দেওয়া বন্ধ করে যা। যাব না। অ্যান্ড কথা বলে রুমের দিকে যেতে লাগলো। নদী অ্যানের হাত পিছন থেকে ধরে সামনের দিকে ঘুরিয়ে সাজিয়ে হাতটা মেরে বলে, তুই কি কানেও শুনোস না? এখান থেকে ভালোই ভালোই যা, না হইলে গার্ড ডাকতে বাধ্য হব। অ্যান্ড গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে কথাগুলো শুনে অ্যান্ড নদীর শরীরে হাত দিয়ে এক টান দিয়ে নদীর পাশে নিয়ে নিল। অ্যান্ডকে শরীর দেওয়া অ্যান্ড সূর্যরা গরমে অ্যান্ড সূর্যরা নিজের কাছে নিয়ে জোর করে জড়িয়ে ধরে থাকতে লাগলো। নদী অ্যান্ডকে থাপ্পড় মারতে লাগলো। অ্যান্ড মিনিট 3 পর ছেড়ে দিয়ে বলে, সত্যি হতে পারবে না, সেখানে ঢং করতে এসো না। বেশি বুঝলে পাথর করে নিব কিন্তু। নদীর সজোরে থাপ্পড় মেরে বলে, চুপ, তোর মুখে বাসর মানায় না। ও স্পর্শ করেছিল দেখে বউকে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছে। যেই মানুষ আবার বলে বাসর করতে, তুই কাজ করিস। নদীর কথা শুনে অ্যান্ড খুঁজতে গেল। রাস্তায় কিছু না বলে অ্যান্ড আয়রাকে খুঁজতে লাগলো। এক এক করে সব রুমের দরজা খুলে নদী অ্যান্ডকে খুঁজতে বলতে লাগলো, আয় আমি কিন্তু যা, আমার মেজাজ গরম করিস না, তোর না হয়। তার হইল না, ওইটা দেখার বিষয় আমার নাই। আমি আমার মেয়ের জন্য এসেছি, আমার মেয়ের কাছে ভালো হইলে হবে। অ্যান্ড কথাগুলো বলতে বলতে আয়রাকে দিয়ে গেল। অ্যান্ড সোজা রুমের ভিতর ঢুকে পড়ল। নদী অ্যান্ডকে টানতে গেল। আমাকে টানো আয়ান ছাড়, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু গার্ড ডাকবো। না করছে কে? যাও ডাক দাও।
আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই। এই তুই কিসের মেয়ে মেয়ে করস রে? আয়রা শুধু আমার মেয়ে, আমি ওর আপু, আমি ওর আম্মু। প্লিজ, আমার লাইফটা তো শেষ করে দিয়েছি, আমার লাইফে খুশিটা আর কেড়ে নিস না। তুমি যদি না থাকতে পারো আর তোর বাবা, আমি কীভাবে আমার রাজকন্যাকে ছাড়া থাকবো? অ্যান্ড কথাগুলো বলে আয়নের পাশে বসে নদী তুই আবার মেয়ের গুরুত্ব বুঝিস? তুই আবার মেয়ের গুরুত্ব বুঝিস? ভাবা যায় এত মেয়ের জীবন নষ্ট করা ছেলে আবার এসে নিজের মেয়েকে ভালোবাসা দেখাচ্ছে। কেন? আমি ছাড়া কি আমার মন নাই নাকি? আমার কি আমার মেয়ের প্রতি ভালোবাসা আসতে পারে না নাকি? না, পারে না। না পারলে নাই, আমার তো এসেছে, তাই আমি আমার মেয়ের থেকে কোথাও যাচ্ছি না। আয়রার ঘুম ভাঙলে আয়নকে দেখে আয়রা খুশি হয়ে বেরিয়ে গিয়ে বলল, আব্বু। আয়ন কপালে চুমু দিয়ে বলে, জি আপু। আয়রা আয়নের কোলে উঠে গলে জড়িয়ে ধরে থাকলো। নদী বলে ওঠে। আয়রার কোল থেকে নামো। আয়রা নদীর দিকে তাকিয়ে বলে, কেন আম্মু? আব্বুর কাছে থাকি না। নদী রাগে মুখে তাকিয়ে ধমকের সুরে বলে, তোমাকে বলেছি না নামতে, কানে ছিল না? আয়রা মন খারাপ করে আয়নের কোল থেকে নেমে পড়লো। নদী বলে ওঠে। যাও, ফ্রেশ হতে যাও। নদীর কথায় আয়রা চলে গেল। আর রাগ কন্ট্রোল করতে না পেরে নদীর হাত ধরে টান হাতের উপর ছেড়ে দিল। নদীর দুই হাত হাতের সাথে চেপে ধরে ছেড়ে দিল। আমার সাথে রাগ, আমার মেয়ের উপরে রাগ খাটানোর অধিকার তোমাকে কে দিয়েছে? আমি কি তোমার কাছে থাকতে চেয়েছি? আমি আমার মেয়ের আশেপাশে থাকতে এসেছি। আর তুমি তোমার মতো থাকো না, আমাকে ঘৃণা করো, এইটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঘৃণা করতে থাকো, একদম আমার রাগ আমার মেয়ের উপরে খাটাবে। নদী কিছু বলতে যাবে তখনই আয়নের চোখ চেয়ে উঠলো। নদীর উপর থেকে উঠে বারান্দায় চলে গেল। আয়ন পরিবেশ করতেই আয়নের কথা শুনে সময় মাই ডিয়ার, তুমি নিজেই মেয়েটার ঠিকানা বের করে দিলে। আমি জানতাম তুমি ওকে বাঁচাতে ওর পাঠায় যাবে। দেখো, রাস্তায় একজন ফল বিক্রেতার পাশে সবজি বিক্রি করছে। তুই আগুন করিস না, তোর কপালে দুঃখ আছে। শোনা, যত আমার সাথে খারাপ ব্যবহার করবে তত তুমি ওই মেয়ের মৃত্যুর কাছে নিয়ে আসবে। তুই কি আমাকে ভয় দেখাস নাকি? তোকে তো বললাম পারলে কিছু করে দেখাস। আমি বেঁচে থাকতে ওর কোনো কিছু করতে পারবো না। তাই ওকে জান, তুমি যদি আমাকে বাধ্য করো তোমার ক্ষতি করতে আমি অবশ্যই করবো। তুই আসলেই সাইকো, এই জন্য তো রিচার্ড তোকে ছেড়ে দিয়েছিল। আগে তো বুঝি নাই, এখন বুঝতে পারছি তুই তাদের ভালোবাসা পাওয়ার যোগ্য না। আয়ন কথা শেষ করার আগে নদীর আমার বলে ওঠে। তোর এত বড় সাহস, আমার অতীত নিয়ে তুই ফোটা দিলি, আমাকে তুই আমার অতীত নিয়ে কথা বললি। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? ওকে, আমার ভালোবাসার কোনো দরকার নেই, ওই বাচ্চাটা মরবেই। সোনালি, তোকে আমি কিন্তু আয়ন সাথে কল করে দিল। আয়ন বাড়ি থেকে বলে, তুই এখানে কেন রে? নদী হাসতে লাগলো। আয়রা নদীর আম্মুকে জড়িয়ে ধরল। নদী বলে ওঠে, এখানে থাকো, তাই এখানে পাগলামি করস? যা, আর ডিভোর্স লেটার পাঠাবো খুব তাড়াতাড়ি, সাইন করে দিস। রনির সাথে নদীর বিয়ের দাওয়াত খেতে আসিস। আমি আমার সন্তান স্ত্রীকে তো থাকবো না, সেখানে ডিভোর্সের কথা কোনো প্রশ্ন আসে না। নদী তোর সাথে তোর সংসার করবে না, তোকে তো তোকে ডিভোর্স দিয়ে ওর পুরনো ভালোবাসার মানুষকে বিয়ে করবে। খালামণি, তোমার কথা আর আমি বিশ্বাস করি না। আমি জানি আমার স্ত্রী আমাকে এখনো ভালোবাসে। একদম চুপ। তোকে আমি কোন দুঃখে ভালোবাসবো? তোকে আগেই ভালোবাসি নাই, আর এখন তো কল্পনাও করা যায় না তোর মতো লুচ্চাকে ভালো আমি বাসবো। আয়রা, এই ছেলেটা কিন্তু অনেক খারাপ। ওকে আব্বু বলে যেন দেখতাম। ওর জন্য আমাকে আগে অনেক মারতো। তুমি জানো তোমার আম্মুকে কত আঘাত করতো? তোমার আম্মু অনেক কান্না করতো। তোমার আম্মু মাথাও ফাটিয়ে দিয়েছে। খালামণি, এসব কি বলছো? আয়নের কথা শুনে আয়রা আয়নের উপর রেগে গেল। আয়রা আয়নের কাছে এসে আয়নকে মারতে লাগলো। তুমি আমার আম্মুকে মেরেছো, তুমি অনেক খারাপ। তুমি এখান থেকে যাও, আমার আম্মুকে তুমি কান্না করাইছো।
আমার আম্মুকে মেরেছো তুমি, এখান থেকে যাও। অ্যান্ড আয়রাকে জোর করে পড়ে নিল। আয়রা আয়নের চোখ ধরে শুধু কথা, আমাকে নামিয়ে দাও, তোমার সাথে কোনো কথা নেই আমার। বলে পানি পড়তে লাগলো। নদীর ভয় লাগলো, কিছু বলল না। আয়ন বলতে লাগলো, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার আম্মুকে মারবো না। আয়রা বলে, না, তুমি কথা ছিল, সকালে তুমি আন্টিকে মেরেছিলে, তুমি মোটেও ভালো না, তুমি সবাইকে মারো, আমাকে মারতে দাও, না হলে আমি কিন্তু আমি দিব। আয়রাকে বুঝাতে লাগলো। আয়রা আয়নের কোনো কথা রেখে আয়নের হাতে চামচ আর নদী থেকে আয়নের থেকে পানি দেখে চোখের দিকে সরিয়ে নিয়ে বলে উঠল, আয়রা ছাড়ো, কামড় দেওয়া কিন্তু ঠিক না, ছাড়ো বলছি। নদীর আপু আয়রাকে টান দিয়ে নিয়ে বলে, আরে ওকে কামড় দিলে তো তোমার পেটে জীবাণু যাবে। ওকে যাও, বই নিয়ে আমার রুমে যাও, আমি ওই পোছাকে বের করে দেই। আয়রা নদীর আম্মুর কথা শুনে চলে গেল। আয়ান নদীর আম্মুকে তাকিয়ে বলে, খালামণি, কাজটা ঠিক করলে না। অ্যান্ড কথা বলে বলে চোখের পানি মিশিয়ে চলে গেল। নদীর আম্মু বলে, ঠিক আছে, এখন আর চিন্তা করিস না, তোর ভাইয়া পারে না। আয়রা বলে, আমি এখানে ওর নামও শুনতে পারি না, তখন ওই জায়গাকে নিয়ে যেতে পারবে না। ব্যাস আম্মু ব্যাস, অনেক হয়েছে, আর না। তুমি এইটা একদম ঠিক করলে না। আমি আয়নের উপর রেগে খারাপ ব্যবহার করি, তার মানে এই না যে আমি ওদের বাবা মেয়েকে আলাদা করে দিতে চাই। চুপ কর, তুই আবার কোন কথা ভাবছিস? ভুলে গেছে সত্যিতে কথা? বিয়ে করে দিয়েছিল 6 বছরের, একবারও তো কোনো খোঁজ ওরা নিয়েছে কখনো? আর ওই একটাই বেয়াদব ছেলে, ওর সাথে আমার নাতনিকে থাকতে দেবো না। ওই বেয়াদবি হইলেও তোমার মতো নোংরা মানসিকতার মানুষ না। নদীর কথা শুনে নদীর আম্মু সরকারি গেল হাতে মেরে দিল। নদীর ভালো হাত দিয়ে চিল্লানি বলে উঠল, আয়রা আয়ানের মেয়ে, ওর সম্পূর্ণ অধিকার আছে ওর মেয়ের সাথে সময় কাটানো। ওই যদি খারাপ হইতো, তোমাকে চাইলে ওই আয়রার সামনে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে। আয়রা তোমাকে যেন তুমি না বসে রেখে ওই আয়রাকে বললে তাকে যেন ক্ষমা করে দেয়, আর ওই আমার গায়ে হাত তুলবে না। ওই চাইলে সত্যিটা বলতে পারতো, তুমি মোটেও ঠিক করো নাই। আয়রার চোখেও নদীর আম্মু রেগে বলে উঠল, চুপ, একদম চুপ কর, ওই বিষয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা করছি ভালোই করছি, ওকে দেখে আমার মাথা গরম হয়ে যায়। ওর জন্য কত অপমান করতে হয় নাই? আমি ওকেও সেইভাবে ছটফট করাবো। আজও আমার পানিগুলো কতবার চিৎকার করছিস, আমি কি ভুলে গেছি নাকি? আমি ভুলবো না। নদীর আম্মু কথা বলে নদীর হাতের উপর বসে কান্না করতে লাগলো। বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে রাস্তার ওই পাশে গাছের নিচে বসলো। নজর রাখতে লাগলো আর নদীর দিকে ঝড় আয়রার চোখের কোণে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়রার কামড়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাকে তুমি ভুল বুঝলে। আমি তোমার আম্মুকে ভালোবাসি, তাকে কীভাবে আঘাত আমি করতে পারি তুমি ছোটো, আমি জানি না তোমাকে ওরা কীভাবে বিষিয়ে দেবে আমার প্রতি। তুমি হয়তো যত বড় হবে আমাকে ঘৃণা করবে, আমাকে যত তুমি আঘাত করো না কেন আমি তোমার আশেপাশে থাকবো। আয়নের চোখ পানিতে ঝাপসা হয়ে তুলতে লাগলো। উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে আয়নের ফোন বেঁচে উঠলে আয়ন কল রিসিভ করতে শোনালো, বলে, কী ব্যাপার মাই ডিয়ার, চোখে পানি কেন? বেবি কি এত ভাবো? কেবল তো শুরু বেবি, তুমি আরও কাঁদবে। সোনালি দেখো, মেজাজ খারাপ করিস না, আমাকে আর কল দিবি না। তোকে আমি ভালোবাসি না, আমি কোনোদিন বাঁচব। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। জান, এটা তো আমি জানি তুমি কাউকে ভালোবাসো না। সব মেয়েদের সাথে রাত কাটিয়ে ব্রেকআপ করে দাও, কিন্তু সব মেয়েদের মতো তো আমি তোমার সাথে টাইম পাস করতে ভালোবাসি নাই। আমি তো তোমাকে সারা জীবনের জন্য আমার করে রেখে দিতে চাই।
চুপ কর, তোর মতো সাইকোকে ভালো আমি কোনোদিনও ভালোবাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর সেই আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। তোদের মতো নষ্টা মহিলাদের ভালোবাসবো আমি কখনোই না। কাকে ভালোবাসো জান বলো না, আমি তাকে দেখতে চাই। আমার ভালোবাসা মানুষকে দেখার যোগ্যতা তোর নাই। আয়নের কথা শুনে সোনালি রেগে গেলে নিজেকে শান্ত করে বলে, ওকে জান, আমি নিজেই বের করে নেব। আর যেদিন দেখা করব সেদিনই তার শেষ দিন। আপাতত বাচ্চাটাকে শেষ করি। ওদের দিকে চোখ দিয়ে জীবনের বড় ভুল করতে চাচ্ছি। আমি সব কিছুতে ভুল করি জানো তো। ওকে জান, বাই। সোনালি কল কেটে দিল। আইন ওদের দিকে নজর রাখতে লাগলো। আইন সারা নাচ ভেঙে পাহারা দিল। আইনের চোখ লেগে গেলে আইন ওখানে ঝিমুতে লাগলো। আইনের আম্মুর কলে চমকে উঠল। আয়ন কল রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। কি রে আয়ান, সারা রাত বাসায় আসিস নাই, কোথায় আসিস তুই? ওই তো একটু কাজ আছে, অন্য বাসায় যাইতে পারি নাই। আচ্ছা আম্মু, আমি তোমার সাথে পরে কথা বলি। আয়ন কল কেটে দিয়ে আয়রাকে নিয়ে যাও রিক্সার পেছন পিছন আয়ন যেতে লাগলো। নদীর পিছনে রাস্তাতে দেখে আয়না আসছে। নদী আয়রাকে ওই স্কুলে গিয়ে চলে যায়। আয়নদের দিকে আয়রার উপর নজর রাখতে লাগলো। সোনালি কল দিয়ে বলে, বাহ জান, মানে সারা রাত ওইখানে ছিলে? যাক, যাও, মারবো না। আপাতত আজকের জন্য রেখে দাও। এভাবে রাত জাগলে তো শরীর খারাপ করবে। তোমার কিছু হইলে তো আমার কষ্ট হবে, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি। রাত তোর ভালোবাসা সত্যিকে বিশ্বাস করা যায়, তোর মতো ফালতু মহিলাকে বিশ্বাস করা যায় না। ওলে ওলে আমার জানটা, ও বিশ্বাস করো না, আমি কিসে যেহেতু লাগছি বুঝতে পারছো। আচ্ছা, তোর মনের ভিতরে কি মায়া দয়া নাই? তোকে একটা বাচ্চার পিছনে লাগতে লজ্জা করে না? না বেশি, একদম লজ্জা করে না। লজ্জা আবার কি জিনিস? মাথায় দেয় নাকি খায়? তোকে যে করতে মন চাচ্ছে, আদর করে হোটেলে চলে এসো, মর্মাদা আদর করি। ভালো সময় তোর কাছে যায় না, আর এই সময় তোর কাছে যাবো? আসবে আসবে, ঠিকই আসবে জান। আমার পাশে ঘুমাবে, আমার আদর করে আমাকে বুকে জড়িয়ে রাখবে। তোর পাগল ছাগল রাখ। আয়ন কল কেটে দিল। পুলিশ কল দিলে আয়ন রিসিভ করলো। কি রে আয়ান, ভার্সিটিতে আসবি না নাকি? আমি যাব না, পড়াগুলো নোট করে রাখিস। তুই কই রে, আসবি না কেন? ক্লাস করতে মন চাচ্ছে না, তাই তোরা ক্লাস কর আর আমাকে পরে নোটগুলো দিস। আল্লাহ জানে তোর মাথায় সবসময় কি যে ঘোরপাক খায়, তা সোনালির রাগ ভাঙাইছস? ওর কথা আমাকে জিজ্ঞেস করবি না তো? তুই ভালো করে জানোস আমি ওকে ভালোবাসি না। তা তো জানি, বাট ওর ফ্যামিলি আর যে সাইকো, উল্টো পাল্টা কিছু করলেই তোর খবর হয়ে যাবে। তোকে কতবার বললাম ওর সাথে লাগিস না। ও সাইকোগুলি ঠিক করে ফেলবো। সময়টা খারাপ যাচ্ছে, তাই সহ্য করতে হচ্ছে। পৃথিবীতে কি হাল করেছে ভুলে গেছিস নাকি? ভুলি নাই। আচ্ছা থাক, ওর ভাই কল দিয়েছে। তুলি কল কেটে দিল। আয়ন ওইখানে বসে থেকে পাউরুটি খেতে লাগলো 7 দিন পর। এই তোর সমস্যা কি? এখান দিয়ে দূর করছিস। তোর কি মনে হয় আয়না তোকে আবারও ভালোবাসবে, আব্বু বলে ডাকবে? কখনো না। ও তোকে ঘৃণা করে, নামও শুনতে চায় না। কী লাভ ওকে এভাবে আমার প্রতি লিখিয়ে দিয়ে? ওই আমার রক্ত দিয়ে যত যাই করে একদিন না একদিন ওই চিঠি সত্যিটা জানতে পারবে। খালামণি, সত্যি কখনোই চাপা থাকে না। একদিন না একদিন ঠিক জানতে পারবে তুমি আমার নামে ওর কাছে সব মিথ্যা বলছো। তখন ওই তোমাকে ঘৃণা করবে, অপছন্দ করবে। চুপ কর। কখনোই তোকে ভালোবাসে না, তোকে ঘৃণা করে আর সারা জীবন আর আমার না আপনি ভালোবাসি। আর যা, এখান থেকে চলে যা। এখানে কোনো লাভ নেই। আগামীকাল মধ্যে থেকে ডিভোর্স লেটার দিয়ে দিবে। সুন্দর দিকে চিন্তা করা হবে। আমি ডিভোর্স দিব না। এখানে যদি পছন্দ করে না, সেখানে কি কিছুই হবে না। সেইটা আমি বুঝে নিব।
আর নদী আম্মুকে কথা বলার সুযোগ না দিয়ে আয়ন দৌড়ে চলে আসে ছেলেগুলোর মাঝে। একজন বাসার ভিতরে ঢুকতে যাবে, তখনই আয়ন দৌড়ে গিয়ে ভিতরে ঢুকে ওকে মারতে লাগলো। দারোয়ান আয়নকে থামানোর চেষ্টা করতে লাগলো। নদী আয়রা নদীর আম্মু আরো ভাড় দিয়ে দাঁড়িয়েছে আসতো। নদী আয়নের পরে রেখে গিয়ে কলার ধরে ঘুরিয়ে থাপ্পড় মেরে বলে, লুচ্চামি থেকে এখন রাস্তায় বখাটেদের মতো মারামারি করা শুরু করছিস? তুই তো একদম বখাটে হয়ে গেছিস। তুই এখান থেকে যাবি নাকি পুলিশে ধরাই দিব? নদী আমার হাত ছাড়ো, ওই ভালো ছেলে তার কান্না করে বলে, আমি আপনার কি করতে পারি? আমাকে কেন বুঝাই মারছেন? আমি তো পার্সেল দিতে এসেছি। নদী আরো রেগে গিয়ে বলে, ওই ডেলিভারি বয় তাকে মারার কোনো মানে দেখছি না। তুই আসলে পাগল। এখান থেকে যাবি নাকি আমি পুলিশে কল দিব? ওই ডেলিভারি বয় না নদী, ওই আয়রার। আয়নকে কিছু বলতে না দিয়ে কিছু ভাই দিয়ে এসে আয়নকে ধরে বের করে দিল। আয়ন বলতে লাগলো, আমার কথাটা শুনেন, ওই আয়রা ক্ষতি করার জন্য এসেছে। একজন আয়নের কথা শুনে বলে, তুই নিজেই যে ক্ষতি করতে এসেছিস সেটাই বোঝা যাচ্ছে। 7 দিন ধরে দেখেছি আয়রাকে ফলো করছিস, তোর মাঝে সমস্যা আছে। আমি আয়রার ওকে বের করে দাও, তোমরা কোনো কথা বলার সুযোগ দিও না। আয়নকে বের করে দিল। ওই ছেলেটা ভিলেনের মতো হাসছে পার্সেল দিয়ে চলে গেল। লোকগুলো বলে উঠল, তোকে যদি এখানে দেখি হাত পা ভেঙে ফেলবো। আয়ন ওইখান থেকে চলে গেল। আয়ন বাইক নিয়ে সোজা চলে গেল। আয়ন ছদ্মবেশ ধরে আয়নের জন্মতে রাখতে লাগলো। আয়ন সোনালির পাশে বসে আছে। সোনালি হাসছে, আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়নকে দেখে বলে, জান, তোমাকে কাছে দেখে ভালো লাগে। কান্না করো বেশি করে, বাট কি বলতে আমাকে ডেকেছো তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নাই। আয়রা আমার মেয়ে, অনেক মজার কথা। তারপর নদী না আমার স্ত্রী। সুন্দর। তারপর আজ তো তার বিয়ে, আজকে বিয়েটা সুন্দর হবে। বিয়ে বাড়িতে ঢুকলে হয়ে যাবে। এই সময়টা অনেক সুন্দর সুযোগ, এমনভাবে মারবো কোনো প্রমাণ থাকবে না। সোনালি, তোমাকে আমি লাস্টবার সুযোগ দিচ্ছি, নিজেকে পরিবর্তন করো। নদী মেয়ের বিয়ে পর্যন্ত তোমার হাতে থাকে, তুমি ভালো হবে নাকি না। যদি না হও তারপর আমার আসল রূপ দেখতে পারবি। ভালো থাক, আর তোর সাথে আমি মজা করি না। আয়রা আমার সন্তান। অ্যান কথাগুলো বলে চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলো। সোনালি আয়ন চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন বাইক নিয়ে যেতে নিয়ে ফোন দিল। আয়ান, কোথায় তুই? বিয়ে বাড়িতে যাচ্ছি আম্মু, তোমরা চলে গেছো। আমি যেতে পারবো না, তুই নদীকে ডিভোর্স দিবি না। সেই চাইলে অবশ্যই দিব। তুমি আপু চলে যাও বিয়ের দাওয়াত খেতে, আমার কথা তুই ভেবো না। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আয়রার লাইফটা নষ্ট হয়ে যাবে। এভাবে বাবা মা আলাদা হয়ে গেলে সন্তানদের উপর কী প্রভাব পড়ে সেটা তুই জানিস? সমস্যা হবে না জানি, আয়রাকে অনেক ভালোবাসে, ওই ভালোই থাকবে। ওই আমাকে আপু হিসাবে পছন্দ করে না, আমি ওর চোখে ঘৃণার পাত্র, ওই আমাকে দেখতে পারে না। এইসব কাজের মূল হলো খালামুখী। বাদ দাও আপু, ফোন রাখছি, তোমরা পৌঁছে যাইও। অ্যান পরে বাইক নিয়ে যেতে লাগলো। অ্যান স্কুলের দোয়া নিয়ে ভিতর গেল। আয়নকে দেখে নদীর আব্বু উপরে যাওয়ার ইশারা করলো। আয়ন স্কুলের দোয়া নিয়ে সোজা নদী রুমের সামনে গেল। আয়নের নামে এসে জড়িয়ে ধরলো। আয়ন সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন সবাইকে বলল, সবাই একটু বাইরে যাবে, আমি একটু নদী ম্যামের সাথে কথা বলবো। আয়নের কথা শুনে সবাই চলে গেল। আয়ন দরজা চাপিয়ে দিয়ে নদী বলে ওঠে, দরজা কেন লাগিয়ে দিচ্ছ? সাইন করে চলে যাও। সাইন করব। আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমার সময় নেই। জানি সময় নাই, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, আপনার সময়ের অনেক দাম। আমি আবার ফালতু মানুষ, আমার সময়ের কোনো দাম নাই। এত কথা শুনতে চাই না। আমি কাগজ বের করে দিচ্ছি, সাইন করে চলে যাও। নদী কথাগুলো বলে দরজা নদী দিয়ে বের করে রেখে দিল। অ্যান্ড ডিভোর্সের কাগজের দিকে তাকালো, একবার নদীর দিকে তাকালো। অ্যান্ড কলমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা নদী, আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? নদী, আমাকে একবার আরেকটা সুযোগ দাও না।
একজন চরিত্রহীন ছেলেকে সুযোগ দেওয়া আর নিজেকে শেষ করে দেওয়া সমান কথা। চরিত্রহীন পুরুষের জীবন হলো অন্ধকারে ঘেরা এক মরুভূমি, যেখানে ভালোবাসা ও বিশ্বাসের কোনো স্থান নেই। আইন কিছু বলবে তখন নদীর আম্মু বলে, প্লিজ নদীকে বলো না এই বিয়ে যেন না করে, আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। প্লিজ ওকে বলো না। তুই এখান থেকে যা বলে আমার মেয়ে বিয়েতে রাজি হয়েছে। তুই সব নষ্ট করিস না। তুমি দেখো আমি তোমাকে ভালোবাসি, আমাকে যতটা খারাপ ভাবছো আমি অতটা খারাপ না। আমি কিছু শুনতে চাই না। আম্মু সাইন করে দিয়ে চলে যেতে বলল। নদীকে কিছু বলবে তখন নদীকে নিয়ে কাজিনটা চলে গেল। আইন চোখের সামনে ছেলেকে রাখে। নদীর আম্মু সাইন করতে এগিয়ে দিল। আইন বাবু একের পর এক সাইন করে দিল। খালামণি তুমি যেটা চাইলে সেইটাই করবে। খালামণি এখন তো আর নদী আমার স্ত্রী নাই। একটা কথা বলতো, আমি যখন নদীর জন্য তোমার বাসায় যেতাম তুমি আমাকে প্রতিনিয়ত অপমান করে মেরে বের করে দিতে আর বলতে নদী দেশের বাইরে গেছে। আমাকে ওই সহ্য করতে পারে না। খালামণি তুমি সবসময় মিথ্যা কেন বলছো? নদী তো সিলেট ছিল খালামণি, আমাদের মাঝে কেন তুমি দূরত্ব বাড়িয়ে দিলে? আমার আম্মু ভুল করেছিল, ও তো তোমার কাছে পা ধরে ক্ষমা চাইছে, তারপরও তুমি কেন এমন করলে? আম্মু কত কান্না করলো, তুমি এমন কেন করলে? আইনের কথা শুনে নদীর আম্মু বলে, যা করছি ভালোর জন্য করছি। তোর মায়ের অনেক অহংকার না? আমাদের বোনেদের থেকে তোর মায়ের ভালো দেখে বিয়ে হয়েছে। তোর মায়ের যেন ভাবে মাটির পা পড়তো না। আর তোর মতো প্রতিবন্ধীকে নিয়ে তো এত মাতামাতি করতো, আমার বিরক্তি লাগতো, রাগ হতো। আমার মেয়ে যে তোকে বিয়ে করিয়েছিল এইটাই তো অনেক। আর সেখানে আমার মেয়েকে নিয়ে বাসা থেকে বের করে দিয়েছে তোর মা। আমার মেয়ের চোখের পানি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর সাথে আমি বিয়ে থাকি আর আমার মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিব। আজ আমি সাকসেসফুল। দেখ আজ তোর চোখে পানি, আমার মেয়ের মুখে হাসি ফুটবে। আইন কথাগুলো শুনে কথা বলার হারিয়ে গেল। নদীর আম্মু হাসতে লাগলো। আইন বলে, সব বুঝলাম, ওকে আমিও দয়া করে তোমার মেয়ে সুখে থাকি। আমি আর কখনো তোমার মেয়েকে জ্বালাবো না। কিন্তু খালামণি আমার মেয়ের থেকে আমাকে আর দূরে করিয়ে দিও না। আমি তো তোমার কথা মতো ছেড়ে দিলাম, আমার মেয়েকে আমার করে দাও না খালামণি। আইনের কথা শুনে নদীর আম্মু হেসে বলে, তোকে আমি টাকা করে দেবো, তোকে তিলে তিলে শেষ করবো। 6 বছর যেমন আমার মেয়ে তুমি কেন আমার মেয়েকে 6 বছর তারপর ফিরিয়ে দেওয়া আমার। ও যাই হোক, তোর সাথে আলাদা কথা বলা সবাই শোন নাকি চল বড় বন্ধু আয় চল না কত মজা করবো। নদীর আম্মু আইনের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আইনের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনবরত। আইনের বুকের ভিতরে ঝড় উঠে যাচ্ছে। আইনের চোখ পানিতে ঝাপসা হয়ে যেতে লাগে। নিচে গেলে আইনের আম্মুর সামনে পড়ে। আইনের শব্দে আম্মুর বেঁচে ওঠে। আম্মুর হাত এক ঝটকে সরিয়ে দিয়ে দৌড় মানুষের ভিড়ের ভিতরে চলে গেল। সোনালি আয়রার দিকে গুলি ছুটে আইন দৌড়ে গিয়ে আয়রার সামনে দাঁড়ালো। আইনের বুকের এক সাইড দিয়ে গুলি চলে গেল। তখন চিৎকার উঠল। আয়রা ভয় আইনকে জড়িয়ে দিয়ে সোনালিকে ধরতে গেল। সাথে সাথে সোনালি বলে ওঠে, আমার কাছে আসার চেষ্টা করলে সেই লাশ হয়ে যাবে। নদীর রানী দৌড়ে আসলো। আয়রাকে আইনের কাছ থেকে বলে নিল। আইন বলল, সোনালি গুলি করিস না রে, আমি তোর ভাই ধরি। আমার এই দুনিয়াতে আমার আম্মু বোন আর এই ছোটো মেয়ে ছাড়া কেউ নাই রে। আমি এমনিতে মৃত হয়ে গেছি রে। দয়া করে তুই আমার মেয়ের থেকে আলাদা করে দিস না। তুই আমার জীবন কেড়ে নে, আমি তো সব নষ্টের মূল, তাই না? তুই আমাকে মেরে ফেল, আমি বেঁচে থেকে মৃত রে। না দিদি, তোমাকে মারলে তো আমার দোষ।
তোমাকে মারা যাবে না বেবি। আমি তো তোমার মেয়েকে এখান থেকে সরিয়ে দেবো। তোমার মেয়ে থাকলে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। তোমার মেয়ে থাকলে তোমার বউয়ের সাথে দেখা হবে, একে উপরের সাথে আবার ভালোবাসার সৃষ্টি হবে। সেটা তো মেনে নেওয়া যায় না বেবি। সোনালি দেখ, এখান থেকে যা, আমাদের মাঝে আর কিছু নাই। আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি ওর ভালোবাসার মানুষের সাথে। ওর বিয়ে। তুই এখান থেকে যা, আর তুই যা বলছিস তেমন কিছু কখনোই হবে না। আমার মেয়ে আমাকে ঘৃণা করে, আর আমার ভালোবাসার মানুষও আমাকে ঘৃণা করে। আমি চরিত্রহীন পুরুষ জন্য। আয়ান, তুই হসপিটালে চল, তোর বুকে গুলি লেগেছে, প্লিজ চল। না আম্মু, আমি কোথাও যাব না। আমি গেলে আয়রাকে মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। আমি গেলে আয়রাকে মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। ওরা একটা সাইকো ফ্যামিলি, ওদের ভিতরে মায়া দয়া কিছু নেই। লাভ হবে না তোর শাশুড়ি আম্মু। আমার ছেলে ভালো করে জানে আমার কিছু হলে আপনারা সহ্য পুষ্টি কবরে যাবে। আপনার কি মনে হয় আপনার ছেলে আমাকে কেন এখনো জানে না? এখনো চুপচাপ বুঝছে ভালো করে আমার জানে। দয়া করে কল করো না ওকে, কোনো হবে না। ওই পাঁচটা খুন করে ওরা মিথ্যা মামলায় অন্য কাউকে ফাঁসিয়ে দিতে পারদর্শী। তোর গার্লফ্রেন্ডের জন্য যদি আমার মেয়ের কিছু হয় আয়ান, আমি তোকে জামিন দিয়ে দেবো। ওই আমারও মেয়ে, আমার একার মেয়ে। সোনালি প্লিজ ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো তো, তোদের বাচ্চা কিভাবে হয়? ওই তো শিশুটা আর তুই ওর কত ছোট, তোদের কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। সোনালির কথায় আয়ন সোনালির কাছে যেতে লাগলো। সোনালি পায়ের সামনে হাঁটু ধুয়ে বসে পড়ে। সোনালি রাতে আয়নের মাথায় পিস্তল করলো। তিনি জোর এসে বলে, সোনালি তাও কারো ক্ষতি করছে না। দেখ তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আমি তোকে কোনোদিনও ভালোবাসি না। আমি তোর সাথে শুধু টাইম পাস করেছি। দেখ তোর আম্মু বলেছিল বুঝতে পারি তুই কখন ভেঙে পড়ো। তোর সাথে যখন আমার ফার্স্ট দেখা হয় তোকে হাসাচ্ছিলাম, তখন তোর মা অনেক খুশি হয়ে যায়। তুই ট্রেনের ভিতরে ঘুমিয়ে গেলে তোর মা আমাকে সব কিছু বলে, তোর সাথে কী হয়েছে না হয়েছে, আমার জন্য আরও অনেক কথা বলে। আমিও পরে মানবতার খাতিরে তোর সাথে সংসার করি। আমি তোকে কোনোদিনও ভালোবাসি নাই। তুইও আমার আবেগ নিয়ে খেলছিস? তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই মেয়েদের জীবন নষ্ট করছস, আমি তোকে কিছু বলি নাই, বাট আমার সাথে সেম কাজ করিস। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সোনালি রাগে বলে, সোনালি, আয়নকে ছেড়ে দাও। আয়ন কখনোই কোনো মেয়ের জীবন নিয়ে খেলে নাই। আমরা আয়নকে ভুল বুঝেছি। ওই সব মেয়েগুলো সাইকো ছিল, ওদের সাথে অভিনয় করে যার যার বাসা কাটিয়ে দিয়েছে। ওদের মাঝে অনেকজন অনেকভাবে সুস্থ হয়েওছে। আয়ন কখনোই কোনো মেয়ের সাথে খারাপ কাজ করে নাই। আমাদের ও যেমন দেখাতো তেমনও নয়। চুপ কর তুই, তোকেও কিন্তু মেরে ফেলবে। আয়ন উঠে সোনালির হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে সোনালির আম্মুর দিকে ছুড়ে মারল। সোনালির আম্মু সোনালিকে ধরে বলে, কিসের করছস সোনালি? পাগল হয়ে গেছস? ছোট্ট বাচ্চা মেয়েটাকে মায়া যখন এখানে দেখছস, সি তোর মনের ভিতরে কি মায়া মতো কিছু নেই? এখন থেকে চল বলছি। সোনালিকে টেনে নিয়ে ডেকে নিয়ে হুট করে পুলিশ শব্দ নিয়ে দেখে আয়ন সোজা ওর চোখের বাম পাশে গুলি করে দিয়েছে। আয়ন পরে যেতে নিল। আয়নের আম্মু নদী এসে আয়নকে ধরে ফেল। আয়নের আম্মু নদী কান্না করতে করতে বল, আয়ান এটা কি করলি? আয়ান আর তুই এটা কি করলি? আয়নের আম্মু ওর হাত নিয়ে চলে এসে, আম্মু এখানে অনেক ব্যথা করছে আমার, আমার আর সহ্য হচ্ছে না। আমি সরি আমি আমার হয়তো সময় নাই বেশি। আমার একটা কথা বলে দেয়, আমার খারাপ ছেলে না, তোমার সাথে খারাপ ব্যবহার করছি।
নদীকে আমি অনেক ভালোবাসি আম্মু। তোমার জন্য নদী আমাকে ছেড়ে গেছিল, এইটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি আজ বুঝলাম আম্মু, আল্লাহ আর কৃষ্ণা আমাকে ভালোবাসে না। আর ধন্যবাদ বাপ, আমি তোকে ঘুমাতে দেবো না, তোকে আমি নিয়ে যাব হসপিটালে। কেউ আমাকে সাহায্য করে প্লিজ। না আম্মু, আমার সময় নেই। নদী, আমি তোমাকে ভালোবাসি। আমি না, আমার মনে তুমি নেই। আজ তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিতে গেছিলাম খালামণি, তোমার সাথে আমাকে থাকতে দেয়। আমি করে রাখি খালামণির উপরে যেন কখনো তার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। সেই তো মা সন্তানের ভালো, তাকে কে বা বেশি জানবে। ম্যাম, তোমার কিছু হতে দেবো না আমি। আয়রা দৌড়ে এসে জোরে উঠে কান্না করতে লাগলো। আব্বু তোমার পাও রক্ত করছে। আব্বু তুমি আমার জামা দিয়ে বেঁধে নাও, তাহলে তোমার আরো রক্ত পড়বে তো। আম্মু আব্বুকে আমার জামা ছিঁড়ে বেঁধে দাও না। আয়রার কথা শুনে আয়ন কপালে চুমু দিতে গিয়েও দিতে পারল না। আয়ন নদীর কোলে ঢুলে পড়ে আয়নের আম্মু নদী জ্যোতি আয়নকে বুকে জড়িয়ে নিল। নদী চোখ চাপিয়ে বলতে লাগলো, আয়ান চোখ খোলো। এই আয়ান, আমাদের ছেড়ে দিতে পারো না। আয়ান চোখ খোলো। নদী কান্না করতে লাগলো। হঠাৎ করে আয়রার ডাকে নদী নদী লাফ দিয়ে উঠে পড়লো। নদী আয়রাকে দেখে হাত থেকে জড়িয়ে পড়লো। আম্মু আব্বুকে তুমি স্বপ্ন দেখিয়েছিলে নাকি? রান্না কেন করলে? আব্বু তোমাকে স্বপ্ন মারছিল নাকি? নদী বলে ওঠে, আরে না আম্মু, তোমার আব্বু আমাকে কখনোই মারেনি। তোমার আব্বু তো অনেক ভালো। নদীর কথা শুনে আয়রা কিছুক্ষণ ভাবতে লাগলো। পর নিয়ে আবার নিজের খেলনা নিয়ে খেলতে লাগলো। নদী বলে ওঠে, আয়রা চলো তোমার দাদুর বাসায় যাবো। নদী উঠে আয়রাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে লাগেজ গুছিয়ে নিয়ে নিচে গেল। নদীর আম্মু বলে ওঠে, শ্বশুর বাড়িতে যাবো। কি যাতা বলছো? ঠিক বলছি, আমি চলে যাচ্ছি। আর তুমি যে গতকাল যা যা বলছো আমি সব শুনেছি। আমি ভাবতেও পারছি না তুমি মা হয়ে এমন কীভাবে করলে। না, তুমি ভালো করে যেন আমি আয়নকে ভালোবাসি। আয়নকে ছেড়ে আমি কাউকে বিয়ে করতে পারবো না। তারপরও তুমি আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলছো। আয়ান খালামণি কেউ আমার বাড়িতে আসেনি। আয়ান খালামণিকে বারবার অপমান করে বের করে দিয়েছে। আমার সাথে ডেলিভারি বয় যে সত্যি আয়ানকে মারতে এসেছিল, তুমি সব জেনেও একবার বললে না, বললে না। আয়ানকে সবার কাছে খারাপ প্রমাণ করেই দিলে। ওই মোটেও খারাপ না। তুলি আমাকে আগামী কাল সব কিছু বলছে। আর সোনালির মেয়েটার সাথেও রিলেশনের নাই। জানার পর তো গতকাল তোকে ফোন করেছিলি কেন? রাগ হয়েছিল তাই। যাই হোক, বাই। বেরিয়ে গেল। এদিকে আয়ন সোনালির সাথে কথা বলতে লাগলো। ধন্যবাদ, তোমার যে রাগ কমেছে। যাই হোক, রিফাতকে বলো আমার সাথে দেখা করতে। আর আমার মনে হয় নদীকে আয়রাকে বোঝানো উচিত। তোমাকে তো সেই দিনকে বললাম, আমার খালামণি সব নষ্ট নয়। তোমার খালামুনির পিছনে লাগছে না? তোমাকে মাথা খারাপ হইলে নিতে এই আর বাট তোমাকে একটু হলেও ভালো লেগেছিল। ভুল। তোমাকে তো সেই দিন নদীর সামনে সব বললাম, তোমাকে আমি ভালোবাসি না। তোমাকে হাসানোর জন্য তোমার আম্মুর আবদার ফেলতে পারি। বুঝেছি। যাই হোক, নদী ম্যামকে বোঝাও বউ বাচ্চা নিজের কাছে নিয়ে আসো। দেখি আবারও যাব। আচ্ছা, ভালো থাকো, বাই। অ্যান্ড কল কেটে দিয়ে ফোনটা খাটের উপর রাখে। হুট করে আয়রাকে জড়িয়ে ধরে আইন চমকে গেল। সামনের দিকে তাকালে দেখে নদী লাগেজ নিয়ে এসেছে। আইন আয়রাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। নদী লাগেজের সব কিছু আলমারিতে রাখতে লাগলো। আইন আস্তে আস্তে বলে উঠল, বউ, তোমার কি আমার কথা একটু বিশ্বাস হয়েছে? বউ, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমার রুম এত অপরিষ্কার কেন? আর তাকে সঙ্গে করা বাজিয়ে বসে থেকে বকবক করা হয়েছে। নদীর কথা শুনে আইন খুশি হয়ে গেল। আয়রা কোল থেকে নেমে
দৌড়ে চলে গেল। আয়ান নদীর হাত হাতে কাজে সাহায্য করতে লাগলো। শেষ হলো নদী ওয়াশরুমে চলে গেল অ্যান্ড খুশি হতে লাগলো আর ভাবতে লাগলো। আমার তো বিশ্বাস হচ্ছে না আমার বউ আমার কাছে এসেছে, রাগ না করে থেকে এখানে এসেছে। যখন আদর করলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড কতগুলো ভাবতে লাগলো। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আয়নের মনে তো খুশিতে লাফিয়ে উঠতে লাগলো। বুকের থেকে জড়িয়ে নিল। আয়নের সারা শরীর কেঁপে উঠল। নদী আয়নের মুখের দিকে তাকিয়ে বলল, বদমাইশ শয়তান, আমাকে গতকালকে সব কিছু উল্টাপাল্টা করে স্বপ্ন দেখাইছে। আমি অনেক ভয় পাইছি, আমাকে জড়িয়ে ধরো। নদীর কথা আর নদীকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বলে, কি দেখি আমার বউ সোজা হয়ে আসলো। 2 দিন আগে সোনালির সামনে তুমি বললে না যে সোনালির সাথে কি সম্পর্ক, সোনালি আয়রাকে মারতে চাইছিল। এখানে আমার কথা শুনেছে নাকি থাপ্পড় মারবে। ওকে বলো শুনি। গতকাল তুমি আমাকে বলেছে তুমি যাদের সাথে রিলেশন করছো ওইসব মিথ্যা কথা ছিল। তুমি যে সাইকোদের সাথে বন্ধুত্ব করো এটা আমাকে বলে দিয়েছে। কথার সাথে সোনালির সাথে আর রনির সাথে বিয়ের কথা এটা আমাকে বলে দিয়েছে। ওইসব কথার সাথে সোনালির সাথে কথা আর রনির সাথে বিয়ের কথা, এই 3টা বিষয়ে অনেক ভেবেছিলাম। স্বপ্ন আমাকে দেখো। নদী সব কিছু খুলে বলে। নদী মারতে লাগলো আর নদীকে জড়িয়ে ধরে বলে, আপনি এত বোকা নাকি যে তোমাকে ডিভোর্স দিল, আবার রনির সাথে বিয়ে করতে যাতে দরকার হলে জোর করে তুলে নিয়ে আসতাম আর নিজের বুকে গুলি করে কোনো আত্মহত্যা করতে যাব। আল্লাহ তাআলা জীবন দিয়েছে ওনার, যখন নেওয়ার তখন নেবে। আমি কে নিজের হাতে জীবন নেবে? গুড, কখনো যেন নিজের ক্ষতি করার কথা ভেবো না। আর মেয়েদের সাথে বেশি মিশবা না, ছেলেদের সাথে মিশো, ওইটা ঠিক আছে। ওকে মাই ডিয়ার বউ, বাট আমাকে দূরে সরিয়ে রাখবেন না তো? আর আপনার মেয়ে তো আমাকে সহ্য করতে পারলো না। আজ সোজা জড়িয়ে ধরে আব্বু বলল উনিও কি স্বপ্ন দেখছে নাকি। না, আমি ওকে গাড়িতে বুঝিয়েছি। বলে বলে বউ আমার আসো, একটু আদর করে নেই। আয়রার মনে হয় ভাই বোনের দরকার আছে। আয়নের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। বলে নদীও আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল।